আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে ক্লাস 10-এর গোলক এই অধ্যায়টির অর্থাৎ কোষে দেখি 12 এই অধ্যায়টির প্রত্যেকটি প্রশ্নের উত্তর একদম সহজ পদ্ধতিতে ব্যাখ্যা সহ তোমাদের সামনে তুলে ধরা হবে। বন্ধু, প্রত্যেকটি প্রশ্নের উত্তর এমনভাবেই তোমাদের সামনে তুলে ধরা হবে যাতে দুর্বল শিক্ষার্থী বন্ধুরাও কিন্তু সহজেই যাতে বুঝতে পারে। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, এই ভিডিওটি অঙ্কগুলি করার আগে আমাদেরকে জেনে নিতে হবে কয়েকটি সূত্র, যেগুলি কিন্তু উত্তরগুলি করতে খুবই কাজে লাগবে। তো প্রথমে আমরা জেনে নিচ্ছি সূত্রগুলি, যেগুলি কিন্তু অঙ্ক করতে অবশ্যই করে আমাদের কাজে লাগবে। তাহলে সূত্র, বন্ধু, প্রথম সূত্রটি হলো গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল সেটার সূত্র হচ্ছে 4πr² বর্গ একক। তো বন্ধু, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আর কি না, আর সমান হচ্ছে গোলকের ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধ। বেশ, আচ্ছা, এখন বন্ধু এই গোলকের বক্রতল বা সমগ্র তল বলতে কি বুঝবো? ধরো একটা ফুটবল, আমি যদি ফুটবলের উদাহরণটা নিই, একটা ফুটবলকে মানে ফুটবলটা তৈরি করতে যে পরিমাণ চামড়া লেগেছে, অর্থাৎ এই চারিপাশে যে পরিমাণ চামড়ার প্রয়োজন হয়েছে, সেটি হলো গোলকটির বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল। বা ধরো বন্ধু, আরেকটু অন্যরকমভাবে যদি আমি উদাহরণ দিই, একটা ফুটবলের চারপাশটা যদি আমি রং করতে চাই, তো যে পরিমাণ জায়গা জুড়ে আমি রং করতে পারবো, সেটা হলো গোলকটির বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল। বেশ বন্ধু, এবার আমরা জানবো গোলকের আয়তনের সূত্র। তাহলে লিখব গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্রটি হলো বন্ধু 4/3 πr³। এটা হচ্ছে ঘন একক বা এককের কিউব, যে কোনো একটা লিখতে পারি। ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক হয়, আয়তনের ক্ষেত্রে হয় ঘন একক। বেশ, এটা গেল 2 নাম্বার সূত্র। বন্ধু, 3 নম্বরে আমাদেরকে যেটা জানতে হবে যে অর্ধগোলক, মানে একটা ফুটবলকে পুরো যদি মধ্যামধ্যি আমি কেটে দিই, সমান দুটো ভাগে ভাগ করে নিই, সেটা হলো অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের আয়তন সমান হবে 2/3, অর্থাৎ এটার অর্ধেক 2/3 πr³ ঘন একক। এখন বন্ধু, এই যে গোলক বা অর্ধগোলক, এদের আয়তন বলতে কি বোঝায়? এই গোলকের আয়তন, ধরো আমি যদি ফুটবলটাকে একটা গোলকের উদাহরণ হিসেবে ধরি, তো ফুটবলের ভেতরে যে পরিমাণ হাওয়া আছে, অর্থাৎ ফুটবলের মধ্যে যে পরিমাণ হাওয়া ধরে আছে, সেটাই হলো ফুটবলটার আয়তন। আচ্ছা বন্ধু, আরেকটি যে সূত্র, শেষ যে সূত্রটি আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের সমগ্র, অর্ধগোলকের ল কয়কার র হবে এখানে একটা, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে। বন্ধু দেখো, আমি যদি ছবিটা এখানে আঁকি, ধরো এটা একটা হচ্ছে অর্ধগোলকের দুটি বিষয় হতে পারে, একটা হচ্ছে ফাঁপা হতে পারে, আর একটা হচ্ছে নিরেট হতে পারে। এইটা হচ্ছে আর, অর্থাৎ গোলকটার ব্যাসার্ধ। এখন এই অর্ধগোলকটা যদি নিরেট হয়, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো এইটা একটা বৃত্ত, নিচেটা বৃত্ত, আর এই পাশেরটা গোটাটার ক্ষেত্রে হচ্ছে 4πr², তাহলে তার অর্ধেক হচ্ছে 2πr², অর্থাৎ কার্ভ এরিয়াটার পেলাম 2πr²। আর এটাতে একটা হচ্ছে বৃত্ত, তাহলে বৃত্তটার ক্ষেত্রফল আবার πr², তাহলে +πr², মানে হচ্ছে 3πr² বর্গ একক। বন্ধু, এটা কার ক্ষেত্রে হলো? এটা হচ্ছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এটা হচ্ছে কার ক্ষেত্রে? না, এটা হচ্ছে নিরেট মানে একদম সলিড। আর যদি ফাঁপা হয়, তাহলে তার ক্ষেত্রে ক্ষেত্রফল শুধু হবে 2πr²। মানে ফাঁপা বলতে বাটি টাইপের বোঝাবে, মানে যেখানটা ফাঁপা হলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে, মানে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2πr², আর নিরেট হলে সেক্ষেত্রে হবে 3πr²। বন্ধু, এই চারটে সূত্রকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে।
পরিমিতির প্রত্যেকটি ধরনের জ্যামিতিক চিত্রের একদম চিত্রসহ সূত্র দেওয়া আছে এই চ্যানেলেই। সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা বন্ধু, এবার আমরা দেখে নেব প্রথম কোষে দেখি 12 প্রথম অঙ্কটি, অর্থাৎ 1 দাগের অঙ্কটি। বন্ধু, কোষে দেখি 12 তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 183। এখানে 1 অঙ্কটি বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। বেশ, তো বন্ধু 1 দাগের অঙ্কটির জন্য আমরা একটা গোলকাকৃতির চিত্র এঁকে নিচ্ছি। প্রথমে আমরা তো খাতাতে 3 ডাইমেনশনাল ফিগার আঁকতে পারবো না, এটাই গোলক ভেবে নেব। এটা গোলক এবং এটা হচ্ছে গোলকটার হচ্ছে ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর, সেটা বলে দেওয়া আছে বন্ধু 10.5 এককটা দিয়ে কিসে দেওয়া আছে সেমি, তাহলে 10.5 সেমি দেওয়া আছে ব্যাসার্ধ। বেশ, তাহলে আমরা লিখব যে গোলকের ব্যাসার্ধ সেটা কি দিয়ে চিহ্নিত করবো বন্ধু, আর, তাহলে সেটা হচ্ছে 10.5 সেমি। বেশ, তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে কি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সেটার সূত্র আমরা একটু আগেই জানলাম কি, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা জানলাম যে গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 4πr² বর্গ একক। তাহলে 4πr², এখানে এককটা কি দেওয়া আছে বন্ধু সেমি, তাহলে আমরা লিখব 4πr² বর্গ সেমি। কেউ যদি লেখে সেমি স্কোয়ার তাতেও হবে, হয় বর্গ সেমি লিখবে না হলে সেমি স্কোয়ার। বেশ, এখন বন্ধু 4 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু r², আর এর মান হচ্ছে 10.5, তাহলে 10.5 তার হোল স্কোয়ার বর্গ সেমি। তাহলে সমান দিয়ে লিখব 4 ইন্টু 22/7 ইন্টু 10.5 স্কোয়ার, মানে 10.5কে দুবার লিখব, তাহলে 10.5। এখন বন্ধু এ দেখো একটার আমি ডান দিক থেকে বাঁ দিকে যাবো, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে একটার পর দশমিক, তাহলে দশমিকটাকে সরিয়ে দিয়ে নিচে 10 হবে। এখানেও একটার পর দশমিক, দশমিকটাকে সরিয়ে দিয়ে নিচে 10 হবে। বেশ, তো এখানে বন্ধু আমি দেখতে পাচ্ছি 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 দুগুণে 10, এটা হবে 5 দুগুণে 10, 5 1 5, 21, একটাকেও কেটে যাবে 5 দুগুণে 10, আর এটা হচ্ছে 21 5 হচ্ছে 105, 2 দুগুণে 4, আবার 2 আর 2 কেটে যাবে, আর এখানে 21কে যদি 7 দিয়ে কাটি তাহলে 7 3 21, তার মানে আলটিমেট যেটা থাকলো ওপরে 22 গণিত 3 গণিত 21 এত বর্গ সেমি। তো বন্ধু এই তিনটেকে যদি তোমরা গুণ করো তাহলে যেটা পাবে সেটা হচ্ছে 1386, মানে 1386 বর্গ সেমি। তাহলে এটা হলো গোলকটার বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল। শুধুমাত্র সূত্রটা লিখলাম আর এখানে আর এর মানটা বসিয়ে দিলাম। এটা গেল 1 দাগের প্রশ্নটির উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্নটি। বন্ধু 2 দাগের প্রশ্নটি বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা, অর্থাৎ 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। বন্ধু এখানে মোট কত টাকা খরচ হয়েছে সেটা দেওয়া আছে, আর প্রতি বর্গ সেমিতে কত খরচ হবে সেটা দেওয়া আছে। তাহলে বন্ধু আমরা এখান থেকে বার করে নিতে পারবো যে কত বর্গ সেমি চামড়া আছে। বেশ, তো বন্ধু আমরা প্রথমে লিখব যে 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। এই যে দেওয়া আছে 1 বর্গ 17.50 টাকা হিসাবে প্রতি বর্গ সেমিতে, তাহলে 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। 1 টাকা খরচ হয় 1/17.50 বর্গ সেমিতে, আর 431.20 টাকা খরচ হয়, এটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে 431.20 বাই 17.50। বন্ধু এবার যদি এটাকে আমরা কাটাকাটি করি দেখতে পাচ্ছি যে এখানেও দুটোর পর দশমিক, নিচেতেও দুটোর পর দশমিক, তাহলে অ্যাকচুয়ালি হয় কি এরকম ব্যাপারটা হয়। তাহলে ইনটু প্রথমে ওপরের দুটো দশমিক জন্য দশমিকটা তুললাম, নিচে হলো 100, আর নিচের দুটোর পর দশমিক তুলে দিলে ওপরে হবে 100। তাহলে এবার কি করবো 100 100 কেটে দেবো। আচ্ছা এরপরেতে বন্ধু এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, তার মানে আলটিমেট যেটা দাঁড়ালো হচ্ছে 4312 বাই 175।
এত বর্গ সেমি। এটাকে আর কাটাকাটি আমরা করছি না। বেশ, তাহলে এটা হলো বন্ধু গোলকটির সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল। আবার গোলকটির সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফলের আমরা সূত্র জানি 4πr², তাহলে সেই দুটি সমান হবে। বেশ, তো বন্ধু তার জন্য আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে ধরি গোলকটির ব্যাসার্ধ সমান হচ্ছে আর, এককটা কিসে দেওয়া আছে বন্ধু? সেমিতে, তাহলে 8 সেমি ধরে নিলাম। তাহলে অতএব গোলকটির বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল সেটা সমান হবে 4πr² বর্গ সেমি। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে শর্তানুসারে আমরা লিখতে পাচ্ছি যে 4πr² সমান কি পেয়েছিলাম না 4312/175, এটা আমরা পেয়েছিলাম আগেতে। তাহলে সেই দুটো সমান হয়ে গেল। এই যে বন্ধু একবার দেখে নিই, এই যে বন্ধু আগে যেটা আমরা পেয়েছিলাম যে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4312/175 বর্গ সেমি, তাহলে এইটার সঙ্গে 4πr² সমান হলো। বেশ বেশ বন্ধু, এখান থেকে আমাদেরকে কি করতে হবে? আর এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে 4 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু লিখলাম r² সমান হচ্ছে 4312/175। বাঁ দিকে শুধু r²টাকে রাখবো, সংখ্যাগুলোকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে যেটা আগে আছে ডান দিকে সেটাকে লিখে নিই 4312/175। বেশ, ইন্টু এই 7টার নিচে ছিল সমানের ওদিকে ওপরে চলে যাবে, আর 4 আর 22 দুটোই ওপরে আছে, তাহলে সেই দুটোই কি চলে আসবে? নিচে চলে আসবে। তাহলে নিচেতে হয়ে গেল 4 × 22। বেশ বন্ধু, এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা 11 দিয়ে কাটবে, তাহলে এইটা 11 দুগুণে 22, আর এখানে হলো 3 3 11 33, তাহলে 33 মানে এখানে থাকলো বন্ধু 10 থাকলো। তাহলে 10 মানে হচ্ছে 9 11 99। তাহলে এখানে এই 101কে 99 দিয়ে ভাগ, মানে 11 দিয়ে ভাগ করলে 9 11 99, 2 থাকছে, 11 দুগুণে 22, মানে এই গোটাটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে পাবো 392। বেশ, এরপরেতে বন্ধু আমরা কাটতে পারবো কোনটাকে? বন্ধু 175কে আমরা 7 দিয়ে কাটতে পারি। তাহলে 7 দুগুণে 14, 3 থাকলো, 5 7 35, আর এই 7টা কেটে গেল। আচ্ছা বেশ বন্ধু, এবার আমরা 2 দিয়ে কেটে দিচ্ছি। 2 দিয়ে 2 1 2, আর এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 2 1 2 19, 9 দুগুণে 18, আর 6 দুগুণে 12, মানে হচ্ছে 196। এখন 4 দিয়ে 196কে যদি আমরা কেটে দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 49। তার মানে এখানটা দাঁড়ালো যে r² সমান 49 আর নিচে পড়ে আছে 25। বেশ, তাহলে বন্ধু এখানে আমরা লিখতে পারি যে বা r সমান হচ্ছে √49/25। তাহলে অতএব আমরা লিখতে পারি যে r সমান হচ্ছে √49 মানে 7, 7 7 49, আর 5 5 25 মানে হচ্ছে 5, কারণ রুটের ভেতর থেকে বাইরে দুটোর জন্য একটা করে বেরিয়ে যায়। এই যে বন্ধু, এই যে √49 হচ্ছে 25 মানে হচ্ছে √7 7 49, আর হচ্ছে 5 5 25, তাহলে দুটো 5-এর জন্য একটা 5 রুটের বাইরে বেরিয়ে গেছে, আর দুটো 7-এর জন্য একটা 7 রুটের বাইরে বেরিয়ে গেছে। ঠিক। বেশ, এখন বন্ধু তাহলে আমরা পেলাম r সমান হচ্ছে 7/5। তাহলে এটাকে যদি আমরা দশমিকে করি, প্রথমত আমাকে বার করতে হবে হচ্ছে ব্যাস, আরটা হচ্ছে ব্যাসার্ধ। বেশ, এটাকে আমরা যদি আমরা দশমিকে করে নিই তাহলে 7কে ভাগ করতে হবে 5 দিয়ে। তাহলে 5 1 5, তাহলে 2 নামলো, দশমিক দিলাম, দশমিকের জন্য 0 পেলাম, তাহলে দশমিকের জন্য 0 পেলাম। তাহলে হচ্ছে 5 4 হচ্ছে 20। তার মানে হচ্ছে আমরা পেলাম কি গোলকটির ব্যাসার্ধ হচ্ছে, অতএব গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 1.4 সেমি, আমাকে বার করতে বলেছে ব্যাস। তাহলে গোলাকার 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 বলটির ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডবল, মানে 2 আর হয় অ্যাকচুয়ালি। তাহলে 2 × আর এর মানটা হচ্ছে এই যে 1.4, তাহলে 2 × 1.4 এত সেমি। তাহলে 1.4 × 2 মানে হচ্ছে 2.8 সেমি। এটা হলো বন্ধু উত্তর। তাহলে এটা গেল বন্ধু 2-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 3-এর দাগের প্রশ্নটি। 3-এর প্রশ্নটি বলছে স্কুলে শর্টপাট খেলার জন্য
যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। এখানে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। বলছে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। দেখো বন্ধু, এখানে আমরা এককটি দেখলেই বুঝতে পারবো কি বার করতে দিয়েছে। তাহলে ঘন সেমি কার একক হয়? আয়তনে। তার মানে আমাকে এখানে নির্ণয় করতে দিয়েছে আয়তন, অর্থাৎ আয়তন বার করতে হবে। তো এখান থেকে আমরা আয়তনের সূত্রটাকে কাজে লাগবো। তার আগে আমরা এই ব্যাস থেকে ব্যাসার্ধটা বার করে নেব। বেশ, তাহলে প্রথমে আমরা লিখব যে বলটির ব্যাস সমান হচ্ছে 7 সেমি। তাহলে ব্যাস থেকে আমরা কি বার করব? বলটির ব্যাসার্ধটাকে আমরা ছোট হাতের আর বলি, তাহলে সেটা হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে 7/2 সেমি। এটাকে আমরা আর দশমিকে করছি না, দশমিকে না করলেও কিন্তু হবে। তাহলে লিখব অতএব বলটির আয়তনের ফর্মুলাটা আমরা আগেই জেনেছি যে আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি। তাহলে 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর কিউব মানে হচ্ছে 7/2 তার হোল কিউব, এত ঘন সেমি। বন্ধু কিউব মানে 3 বার লিখতে হবে, তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু এই 7/3টার কিউব মানে 7/2 এর কিউব মানে 7/2টাকে 3 বার লিখবো আমরা। তাহলে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2 ঘন সেমি। এখন এখানে একটা 7 কেটে গেল, 11 দুগুণে 22, 2 দুগুণে 4 আর 2 এর সঙ্গে 2 ওপর নিচে কাটবে। তাহলে নিচেতে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র 3 পড়ে আছে আর ওপরে পড়ে আছে 2 ইন্টু 11 ইন্টু 7 49, আর নিচেতে শুধুমাত্র কি পড়ে আছে? 3। এখন বন্ধু 2 ইন্টু 11 ইন্টু 49, এই তিনটাকে যদি আমরা গুণ করি, গুণফলটা আমরা পাবো 539, আর নিচেতে পড়ে আছে 3, এত ঘন সেমি। বেশ, তাহলে আমরা এটাকে আমরা এক কাজ করতে পারি, পূর্ণতে বা দশমিকে নিয়ে আসতে পারি। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, যে 539কে 3 দিয়ে আমরা ভাগ করব, তাহলে উত্তরটা আমরা নিয়ে আসবো কিসে? পূর্ণতে। তাহলে 3 1 3, এখানে 2 নেমে এলো আর 3 এলো, 3 7 21, এখান থেকে 2 পেলাম আর এখানে নিচের 9টাকে নামিয়ে নিলাম। আচ্ছা, তাহলে এখানে কত দিয়ে যাবে বন্ধু? 3 9 27। আমরা দেখতে পাচ্ছি 2 ভাগশেষ থাকলেও ভাগশেষটা উপরে যায়, যাকে দিয়ে ভাগ করছি সেটা নিচে আসে। তাহলে 179 পূর্ণ 2/3। তাহলে লিখবো যে অতএব বলটি তৈরি করতে 179 পূর্ণ 2/3 ঘন সেমি লোহা লেগেছে বা লোহা আছে। ঘন সেমি লোহা আছে। আচ্ছা, বলটিতে তৈরি করতে নয়, বলটিতে 179 পূর্ণ 2/3 ঘন সেমি লোহা আছে। এটা গেল বন্ধু 3-এর দাগের প্রশ্নটির উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 4-এর দাগের প্রশ্নটি। 4-এর দাগের প্রশ্নটি বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করে তা নির্ণয় করো। একটা গোলককে যদি আমরা জলের মধ্যে নিমজ্জিত করে দিই, অর্থাৎ ডুবিয়ে দিই, তাহলে গোলকটার যা আয়তন সেই পরিমাণ জল ও কিন্তু বাইরে উপচে ফেলে দেবে। তাহলে যে পরিমাণ জল অপসারিত করবে সেটা হচ্ছে গোলকটার আয়তনের সঙ্গে সমান। আর এখানে গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে ঠিক আগের মতন ব্যাসার্ধ বার করব, তারপরে আয়তন বার করব। বেশ, তাহলে প্রথমে আমরা লিখব যে গোলকটির ব্যাস সমান বলে দেওয়া আছে 28 সেমি। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ বার করব। তাহলে অতএব গোলকটির ব্যাসার্ধ সেটাকে আমরা আর দিয়ে লিখি, ছোট হাতের আর দিয়ে, তাহলে হবে 28/2, অর্থাৎ ব্যাসের অর্ধেক। তাহলে সেটা হলো বন্ধু 14 সেমি। এখন আমরা বার করব গোলকটির আয়তন। তাহলে লিখব অতএব গোলকটির আয়তন, সেটার ফর্মুলা আমরা জানি যে 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি।
তাহলে এটা হচ্ছে 4/3, পায়ের মান আমরা জানি 22/7, আর কিউব মানে হচ্ছে 14 কিউব, এত ঘন সেমি। এখন বন্ধু 14 কিউব মানে 14কে আমরা কবার লিখবো? 3বার। তাহলে 14 × 14 × 14, বেশ। তাহলে 7 দুগুণে 14, তাহলে কেটে গেল একটা 14 দিয়ে 2 হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওপরটাতে আছে 4 × 22 × 2 × 14 × 14, তাহলে 4 × 22 দুগুণে 44 লিখে দিচ্ছি, তাহলে 44 × 14 × 14, আর নিচেতে পড়ে আছে শুধুমাত্র 3, এত ঘন সেমি। তাহলে এখানে 4 × 44 × 14 × 14 এই সমস্তগুলোকে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হলো বন্ধু 34,496, আর নিচেতে পড়ে আছে 3, এত ঘন সেমি। বন্ধু এটাকেও ঠিক আগের মতন যদি আমরা পূর্ণতে নিয়ে আসতে চাই তাহলে এটাকে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করতে হবে মানে আমরা এখানে পাশে ভাগটা করে নিচ্ছি, যে 34,496 একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে প্রথমত 3 1-কে 3, বেশ 4টা নামলো, আবার 3 1-কে 3, 1 নামলো, পাশে 4 নামলো, তাহলে 4 3-এ 12, 4 3-এ 12, আমরা কত পেলাম বন্ধু? 2। আর এখানে হচ্ছে কত নামবে এরপরেতে বন্ধু? 9টা নামবে, তাহলে 3 9 27, বেশ। নিচেতে 2 থাকলো আর পাশের 6টা নামবে, তাহলে 3 8-এ 24, 3 8-এ 24, 2 ভাগশেষ থাকলো, ভাগশেষটা ওপরে যাবে আর যাকে দিয়ে ভাগ করছি সেটা আসবে নিচে। তাহলে যেটা আমরা পেলাম যে অতএব কি পরিমাণ জল অপসারিত করবে, তাহলে লিখব যে এটা 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত করবে বা অপসারিত হবে। বন্ধু এটা গেল 4-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 5-এর দাগের প্রশ্নটি। বন্ধু 5-এর দাগের প্রশ্নটি বলছে কোনো গোলক আকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 11 সেমি হলে বেলুনটির পূর্বে ও পরে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। এখন একটা বেলুনকে যদি আমরা ফোলাই তাহলে তার আয়তনে কী হবে? আয়তনে হচ্ছে ক্রমশ বাড়বে। তাহলে প্রথমে যেটা ব্যাসার্ধ ছিল 7 সেমি, তখন আমরা বার করব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, আর গোলকটার ব্যাসার্ধ যখন হচ্ছে 21 সেমি তখনও আমরা বার করব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, দিয়ে তারপর সেই দুটির অনুপাত আমরা নির্ণয় করব। আচ্ছা, তাহলে বন্ধু প্রথমে আমরা লিখব যে বেলুনটির পূর্বে মানে আগে, ফোলানোর আগে, পূর্বে ব্যাসার্ধ, সেটাকে আমরা দিলাম ছোট হাতের আর, সেটা হচ্ছে 7 সেমি, ঠিক। তাহলে বেলুনটির পূর্বে সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সেটা হবে বন্ধু 4πr² বর্গ সেমি, বেশ। তাহলে 4π, যেহেতু অনুপাত বার করতে হবে তাহলে পায়ের মান বসানোর দরকার নেই, তাহলে 4πr² মানে হচ্ছে ইন্টু হবে 7-এর স্কোয়ার বর্গ সেমি। এরপর লিখব বন্ধু যে বেলুনটির পরে মানে ফোলানোর পরে ব্যাসার্ধ, সেটাকে আমরা দিলাম বড় হাতের আর, সেটা হচ্ছে 21 সেমি। তাহলে লিখব বেলুনটির পরে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে বন্ধু? 4π, এখানে আরটা কিন্তু বড় হাতের আর দিয়েছি, তাহলে 4π বড় হাতের r² বর্গ সেমি। তাহলে হচ্ছে 4πটা রেখে দেব, কারণ অনুপাত বার করতে দিয়েছে তো কেটে যাবে, সেই জন্য রেখে দিচ্ছি। তাহলে ইন্টু আর মানে হচ্ছে 21 তার হোল স্কোয়ার বর্গ সেমি, বেশ। কেউ যদি মানটা বসিয়ে দেয় অসুবিধা কিছু নেই। তাহলে এবার আমরা লিখব বন্ধু অতএব বেলুনটির পূর্বে ও পরে, অতএব বেলুনটির পূর্বে ও পরে সমগ্র তলের
ক্ষেত্রফলের অনুপাত। তাহলে প্রথমে পূর্বে দিতে হবে, তারপরে পরেরটা দিতে হবে। তাহলে পূর্বেরটা বন্ধু 4 পাই 7 স্কোয়ার, তাহলে 4 পাই ইন্টু 7 স্কোয়ার ইস টু অনুপাত, সেই জন্য ইস টু, তারপরে হচ্ছে 4 পাই ইন্টু 21 স্কোয়ার। তাহলে যেহেতু অনুপাত, তাহলে একক দেওয়ার আর দরকার নেই, কারণ এককগুলো তো হবে না, কারণ দুটোতেই বর্গ সেমি আছে, কেটে যাবে, সেই জন্য এককবিহীন হবে এটা। আচ্ছা, 4 পাই কেটে যাবে, অনুপাত মানে অ্যাকচুয়ালি বাই, তাহলে 4 পাই কেটে যাবে। তাহলে এখানে থাকবে বন্ধু 7 স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 7 ইন্টু 7 ইস টু, এখানে 21 স্কোয়ার মানে হচ্ছে 21 ইন্টু 21। এখন এখানে 7 3 21, এখানে 7 3 21, তার মানে 1 ইন্টু 1 হবে এখানে, তার মানে 1 ইন্টু 1 মানে 1 ইস টু, এটা হচ্ছে 3 ইন্টু 3 হবে, তাহলে 3 ইন্টু 3 মানে হচ্ছে 9। মানে বিষয়টা হচ্ছে অনুপাত মানে অ্যাকচুয়ালি ভাগ, এইটা বাই এইটা। তাহলে সেই অনুপাতে যদি আমরা দেখি 7 ইন্টু 7 বাই 21 ইন্টু 21, তাহলে 7 3 21, 7 3 21, মানে এখানে অ্যাকচুয়ালি 3 আর 3 থাকবে, 3 3 9, এখানে দুটো 7ই কেটে যাবে, 1 থাকবে। তাহলে অনুপাতটা কত পেলাম বন্ধু? 1:9। এটা হচ্ছে উত্তর। বেশ, এটা গেল বন্ধু 5-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখব 6-এর দাগের প্রশ্নটি। 6-এর দাগের প্রশ্নটিতে বলছে অর্ধগোলক আকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এত বর্গ সেমি পাত লেগেছে, বর্গ সেমি মানে ক্ষেত্রফল, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, যেহেতু বাটি সেই জন্য হচ্ছে ফাঁপা, অর্থাৎ নিরেট নয়, তাহলে সেক্ষেত্রে 2πr² সমান এটা দেওয়া আছে। সেখান থেকে আমাদেরকে আর এর মানটা নির্ণয় করতে হবে। ব্যাসের দৈর্ঘ্য মানে হচ্ছে 2r বার করতে হবে। প্রথমে আর বার করব, তারপর তাকে 2 দিয়ে গুণ করে দেবো। বেশ, তো বন্ধু 6-এর দাগের প্রশ্নটি, তো আমরা লিখে নিচ্ছি যে বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে, আর এককটা এখানে দেওয়া আছে সেমিতে, তাহলে 8 সেমি। তাহলে বাটিটিতে পাত লেগেছে মানে অর্ধগোলকাকার বাটিটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে লিখব বন্ধু যে অর্ধগোলক আকৃতির বাটিটির বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2πr², এটা হচ্ছে এত বর্গ সেমি। বেশ, তাহলে বন্ধু আমরা সরাসরি লিখে দিতে পারছি যে শর্তানুসারে এইটা সমানই হচ্ছে যেটা দেওয়া আছে, অর্থাৎ 127.2/7। তাহলে লিখব 2πr² সমান হচ্ছে 127.2/7। আচ্ছা, 127.2/7 মানে এই 127কে 7 দিয়ে গুণ করব, তার সঙ্গে 2 যোগ করব, তাহলে সেটা হবে ওপরটা। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি বন্ধু যে এই দিকটাকে পায়ের মান বসিয়ে দিচ্ছি, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু r² সমান, এই যে 127কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো বন্ধু 889, তার সঙ্গে 2 যোগ করলে হবে 891, আর নিচে থাকবে বন্ধু 7। বেশ, তাহলে আমরা বাঁ দিকে শুধুমাত্র r²টাকে রাখবো, সংখ্যাগুলোকে ডান দিকে পাঠিয়ে দেব। তাহলে r² সমান হচ্ছে 891/7, 7টা নিচে ছিল, ডান দিকে গেলে ওপরে চলে যাবে, আর 2 আর 22টা নিচে চলে আসবে। 2 ইন্টু 22, এই 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, সেই জন্য ওপর থেকে নিচে চলে এলো। 7 7 কেটে গেল। তাহলে বন্ধু এখানে এটাকে আমরা দেখতে পাচ্ছি 11 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 11 দুগুণে 22, আর এটা হচ্ছে 8 11 88, আর তাহলে 1 11, তাহলে 11 1 11। তাহলে যেটা আমরা পেলাম যে r² সমান হচ্ছে 81/4, অর্থাৎ 81/4। তাহলে বন্ধু এখান থেকে আমরা লিখতে পারি যে r সমান হচ্ছে √of 81/4, 9 9 81, 2 দুগুণে 4, তার মানে আমরা পেলাম যে r সমান হচ্ছে 9/2। তাহলে আমাকে বলেছে যে এইটা পেলাম যেটা, সেটা হচ্ছে ব্যাসার্ধ, আমাকে বার করতে বলেছে ব্যাস। তাহলে লিখব অতএব বাটিটির মুখের ব্যাস সমান হচ্ছে 2 ইন্টু r সেমি, আর এর মান হচ্ছে 9/2, তাহলে 2 ইন্টু 9/2 সেমি, এখানে 2 2 কেটে গেল, তার মানে হচ্ছে 9 সেমি। এটা হলো বন্ধু 6-এর দাগের প্রশ্নটির উত্তর।
এবার আমরা দেখে নেব 7 দাগের প্রশ্নটি। বন্ধু 7 দাগের প্রশ্নটি বলছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2.1 সেমি। গোলার অর্থাৎ গোলক আকৃতি বল, ঠিক আছে। তো ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, কত ঘন সেমি লোহা আছে মানে আয়তনটা বার করতে হবে, এবং কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমাকে আয়তন বার করতে হবে আর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। বেশ, খুব সহজ একটি অঙ্ক। বন্ধু প্রথমেই আমরা লিখে নিচ্ছি যে নিরেট লোহার গোলাটির ব্যাসার্ধকে আমরা কি দিয়ে লিখি? আর ছোট হাতের আর দিয়ে, সেটা হচ্ছে 2.1 সেমি, এটা দেওয়া আছে। তাহলে এবার আমরা কি বার করব? নিরেট লোহার গোলাটির আয়তন। তাহলে নিরেট লোহার গোলাটির আয়তন, কত ঘন সেমি লোহা লেগেছে মানে আয়তনটা বার করতে হবে। আমরা জানি আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, এত হচ্ছে ঘন সেমি। বেশ, তাহলে 4/3 ইন্টু পায়ের মান হচ্ছে বন্ধু 22/7 ইন্টু আর কিউব মানে হচ্ছে 2.1 এর হচ্ছে হোল কিউব। এবার বন্ধু আমরা কি করব? 4/3টাকে লিখে নিলাম, ইন্টু 22/7টাকে লিখে নিলাম। 2.1 এর কিউব মানে হচ্ছে 2.1কে আমরা 3 বার লিখব। 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। এই দশমিকগুলোকে সরিয়ে দিয়ে নিচে, যেহেতু একটার পর দশমিক আছে নিচে 10, এখানেও তাই একটার পর দশমিক নিচে 10, এদিকেও তাই একটার পর দশমিক, সেই জন্য নিচে 10। বেশ, তাহলে আমরা যেটা একটা কাটাকাটি করতে পারবো যে 3 7 21, 3 হলো, 3 3 কেটে গেল। তার মানে ওপরে থাকছে বন্ধু 4 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 21, তাহলে 4 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 21, আর নিচেতে দেখতে পাচ্ছি 1 2 3, তিনটে 10 আছে, তাহলে তিনটে 10 মানে হচ্ছে 1000, এত ঘন সেমি। ওপরে 1 2 3 4, এই চারটে সংখ্যাকে আমরা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 3 8 মানে 38,808 বাই 1000 ঘন সেমি। এখন বন্ধু এই নিচে 1000 হবে, তাহলে নিচে 1000 আছে মানে ওপরে এই ডান দিক থেকে বাঁ দিকে 3 ঘর পর দশমিক বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে মানে 1000 দিয়ে ভাগ করছি মানে এই সংখ্যাটা, উপরের সংখ্যাটার ডান দিক থেকে বাঁ দিকে 1 2 3 তিনটে শূন্য আছে মানে 3টে ঘর পর দশমিক বসবে। তাহলে 3 মানে 38.808 ঘন সেমি। এই যেটা বলছে কত ঘন সেমি লোহা আছে সেটা বার করতে বলেছে, সেটা হচ্ছে এটা একটা উত্তর। অর্থাৎ আয়তনটাতেই আমরা বুঝতে পারলাম যে কত ঘন সেমি লোহা আছে। এরপর আমাদেরকে যেটা বার করতে বলেছে যে লোহার গোলকটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে লিখব নিরেট লোহার গোলাটির, অতএব নিরেট লোহার গোলাটির বক্রতলের ক্ষেত্রফল। নিরেট লোহার গোলাটির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল যেহেতু সেই জন্য হচ্ছে বর্গ একক, বা এখানে এককটা হচ্ছে সেমি, সেই জন্য বর্গ সেমি। তাহলে এটাকে লিখবো 4 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 2.1 তার হোল স্কোয়ার। বেশ, তাহলে বন্ধু এখান থেকে আমরা লিখতে পাচ্ছি 4 ইন্টু 22/7, তাহলে 2.1 এর স্কোয়ার মানে হচ্ছে 2.1 ইন্টু 2.1। এই যে একটার পর দশমিক তুলে দিয়ে নিচে দিলাম 10, এটার ক্ষেত্রেও তাই, তুলে দিয়ে নিচে দিলাম 10, 7 3 21। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধু এখানে হলো 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21, আর নিচেতে আছে 10 ইন্টু 10, 10 ইন্টু 10 মানে হচ্ছে 100। তাহলে ওপরে এই 1 2 3 4, অর্থাৎ 4কে 22 দিয়ে গুণ করবো, তারপরে 3 দিয়ে, তারপরে 21 দিয়ে, টোটালটা গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বন্ধু 5544, আর নিচেতে আছে 100। তাহলে 100 আছে মানে এই ডান দিক থেকে বাঁ দিকে 2 ঘর পর দশমিক বসবে, তাহলে 55.44 বর্গ সেমি। এটা হচ্ছে বন্ধু দ্বিতীয়টির, অর্থাৎ কত বক্রতলের ক্ষেত্রফল কত, সেটা হচ্ছে এই উত্তরটা। তাহলে দুটি উত্তরই আমরা পেয়ে গেলাম। 8 দাগের প্রশ্নটি বলছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি। ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি
নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। প্রথম যে গোলকটি দেওয়া আছে সেটির ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেমি এবং গোলকটাকে গলিয়ে নিরেট গোলককে গলিয়ে দিচ্ছি, অর্থাৎ গোলকটির আয়তন বার করছি। তাহলে প্রথমে আমরা বড় গোলকটির আয়তন বার করব, সেখান থেকে আমাদেরকে নিরেট ছোট গোলক তৈরি করার কথা বলা হয়েছে, তাহলে ছোট গোলকটিরও আয়তন আমরা বার করব, দিয়ে বড় গোলকটিকে ছোট গোলকটির আয়তন দিয়ে ভাগ করে দিলেই আমরা গোলকের সংখ্যা অর্থাৎ ছোট গোলকের সংখ্যা আমরা পেয়ে যাব। বেশ, তাহলে বন্ধু প্রথমে আমরা লিখে নেব যে বড় গোলকটির ব্যাস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 14 সেমি। তাহলে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বার করে নেব, অর্থাৎ বড় গোলকটির ব্যাসার্ধ, বড় গোলকটির ক্ষেত্রে আমরা বড় হাতের আর নাম দিচ্ছি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 14/2 সেমি, অর্থাৎ হচ্ছে 7 দুগুণে 14 অর্থাৎ হচ্ছে 7 সেমি। একই সঙ্গে আমরা বার করে নিচ্ছি বড় গোলকটির আয়তন। বড় গোলকটির গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই, আর এখানে ব্যাসার্ধটা হচ্ছে আর, সেটা হচ্ছে বড় হাতে ধরেছি, তাহলে 4/3 পাই বড় হাতের আর কিউব ঘন সেমি। এককটা ঘন সেমি হয় আয়তনের ক্ষেত্রে। তাহলে মানটা যদি আমরা আর বড় হাতের আরের বসিয়ে দিই কত 7, তাহলে এখানে আমরা পাবো 4/3 পাই ইন্টু 7 কিউব এত ঘন সেমি। এবার আমরা বার করে নেব ছোট গোলকটির আয়তন। তাহলে এবার লিখবো আমরা বন্ধু যে ছোট গোলকটির প্রথমে আমরা লিখব ব্যাসার্ধ যেটা দেওয়া আছে। ছোট গোলকটির ক্ষেত্রে কি দেওয়া আছে বন্ধু? ব্যাসার্ধ। এটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে কি দেওয়া আছে, ব্যাস না ব্যাসার্ধ। তাহলে ছোট গোলকটির ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেমি। তাহলে এখান থেকে আমরা বার করে নেব ছোট গোলকটির আয়তন। আয়তন হচ্ছে 4/3 পাই ছোট হাতের আর কিউব ঘন সেমি। বেশ, তাহলে আয়তনটা মানে ছোট হাতের আরের জায়গায় আমরা বসাবো 3.5, তাহলে এটা হলো 4/3 পাই ইন্টু 3.5 তার কিউব এত ঘন সেমি। তাহলে এবার আমাদেরকে বার করতে বলেছে কতগুলি ছোট নিরেট গোলক পাওয়া যাবে, অর্থাৎ লিখব যে অতএব ছোট নিরেট গোলকের সংখ্যা সমান বড় গোলকটার আয়তন হচ্ছে এটা, এই বড় গোলকটার আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 4/3 পাই 7 কিউব মানে হচ্ছে 3 বার 7 লিখে দিচ্ছি 7 ইন্টু 7 ইন্টু 7 বাই 4/3 পাই 3.5 এর কিউব মানে হচ্ছে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। এখন 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, নিচেতে 3.5 মানে একটার পর দশমিক আছে, তাহলে দশমিকটাকে আমি যদি সরিয়ে দিই তাহলে একটা 10 হলো। ঠিক তারপরেরটার ক্ষেত্রেও তাই, এক ওপরেতে নিচে দশমিক আছে তাহলে ওপরে 10 হবে, তাহলে 10 হলো। এই দ্বিতীয় দশমিকটাকে সরিয়ে দেওয়ার জন্য, তৃতীয় দশমিকটাকে সরিয়ে দেওয়ার জন্য আবার একটা আমরা 10 লিখব, আবার একটা 10 লিখলাম। বেশ, এখন তার মানে এখানটায় আমরা যেটা পেলাম আলটিমেটলি, যে ওপরে শুধু থাকলো 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 3টে 10 আছে, 10 ইন্টু 10 ইন্টু 10 বাই নিচেতে আছে 35 গণিত 35 গণিত 35, দশমিকগুলো 3.5 ছিল, দশমিকগুলো তুলে 35 হয়ে গেছে। এখন 5 7 35 মানে 7 দিয়ে কাটলে 7 1 7, 5 7 35, এটাও তাই, 5 7 35 আর এই 7টা কেটে গেল, এখানেও তাই, 5 7 35 7 1 7, 5কে মানে 5 দিয়ে কাটছি, 5 1 5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তার মানে 3টে 2 থাকলো, 2 গণিত 2 গণিত 2 মানে হচ্ছে 8। তাহলে নিরেট ছোট গোলকের সংখ্যা কটা? 8টা নিরেট ছোট গোলক পাওয়া যাবে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। এটা হলো 8এর প্রশ্নটার উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখব 9এর প্রশ্নটি কি বলছে। 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, প্রথমে যে 3টে দেওয়া আছে সেটা হচ্ছে ছোট 3টে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, এবার তাকে গলিয়ে দিচ্ছে। নিরেট গোলককে গলিয়ে দিচ্ছে মানে কি বার করতে হবে বন্ধু? আয়তন। এবার ওই 3টে গোলককে গলিয়ে একটা বড় গোলক আমরা তৈরি করব, সেই বড় গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। বেশ, তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি ছোট গোলক 3টির
ছোট গোলক তিনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত কত দেওয়া আছে বন্ধু? 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। তা হচ্ছে 3 সেমি কমা দিয়ে হচ্ছে 4 সেমি কমা দিয়ে হচ্ছে 5 সেমি। এই তিনটে ব্যাসার্ধ বিশিষ্ট ছোট তিনটে নিরেট গোলক আছে। এবার তাদেরকে গলাতে হবে। সেক্ষেত্রে এই তিনটে গোলককে গলিয়ে দিয়ে এই তিনটে ছোট গোলকের মোট আয়তন আমরা বার করব। তাহলে তিনটি নিরেট ছোট গোলকের মোট আয়তন সমান হচ্ছে 4/3 পাই। প্রথমটার ক্ষেত্রে 3 সেমি, তাহলে 4/3 পাই ইন্টু 3 কিউব, প্লাস পরেরটার ক্ষেত্রে হবে 4/3 পাই ইন্টু 4 কিউব, প্লাস 4/3 পাই, তারপরেরটার ক্ষেত্রে হবে ইন্টু 5 কিউব, এত ঘন সেমি। মোট আয়তন মানে হচ্ছে তিনটেকে গলিয়ে তিনটের আয়তন বার করে মোট যোগ করে দিলেই মোট তিনটে গোলক ছোট গোলকের আয়তন আমরা পেয়ে যাব। বন্ধু এখান থেকে 4/3 পাই প্রত্যেকটাতে আছে, তাহলে আমরা 4/3 পাইটাকে কমন দিতে পারি। তাহলে 4/3 পাইটাকে কমন দিলে প্রথমটায় থাকছে 3 কিউব, তারপরেরটায় থাকছে 4 কিউব, তারপরেরটাতে থাকছে 5 কিউব, এত ঘন সেমি। বেশ, এখন 4/3 পাইটা থাকবে এখানে, পাইটাকেও কমন দিয়েছি। তাহলে 4/3 পাই ইন্টু 3 কিউব মানে হচ্ছে 3 3 9, 3 9 27, মানে 3কে 3 বার গুণ। 4 কিউব মানে হচ্ছে 4 4 16, 4 16 64, মানে 4কে 3 বার গুণ। আর 5 কিউব মানে হচ্ছে 5কে 3 বার গুণ, 5 5 25, 25 5 হচ্ছে 125, এত ঘন সেমি। তাহলে এখান থেকে পেলাম বন্ধু 4/3 পাই ইন্টু এই তিনটেকে যোগ করলে হচ্ছে 216, এত ঘন সেমি। এখন বন্ধু এই আয়তন বিশিষ্ট একটি বড় গোলক তৈরি করতে হবে। আমাকে বলেছে যে বড় গোলকটির ব্যাসার্ধ কত হবে। তাহলে আমরা ধরে নেব যে বড় গোলকটির ব্যাসার্ধ সমান হচ্ছে বড় হাতের আর, এককটাকে আমি সেমি লিখে দিলাম, সেমিতে আছে বলে। বেশ, বড় হাতের আর সেমি। তাহলে বড় গোলকটির আয়তন কত হবে বন্ধু? বড় গোলকটির আয়তন সমান হচ্ছে 4/3 পাই বড় হাতের আর কিউব ঘন সেমি। তাহলে এইটাও বড় গোলকটার আয়তন, আবার এটাও বড় গোলকটার আয়তন। তাহলে এই দুটো আমরা কি করতে পারি? শর্তানুসারেতে সমান করতে পারি। তাহলে আমরা লিখব যে শর্তানুসারে কি লিখবো বন্ধু? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব সমান হচ্ছে 4/3 পাই ইন্টু 216। 4/3 পাই সমানের দুদিক থেকে আমরা কেটে দিতে পারি, কারণ হচ্ছে দুটোই ওপরে আছে, পাইও আমরা কেটে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বন্ধু যে আর কিউব সমান হচ্ছে 216। 216 মানে হচ্ছে 6 কিউব। 216 মানে বন্ধু কত কিউব লিখতে পারি আমরা? 216টাকে 6 কিউব। তাহলে হচ্ছে বড় হাতের আর কিউব সমান হচ্ছে 6 কিউব। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি বন্ধু যে আর সমান হচ্ছে 6। আমাকে বলেছে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে অতএব বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে 6 সেমি। এটা হলো 9 দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখব 10 দাগের প্রশ্নটি। বন্ধু 10 অঙ্কটিতে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এই অধ্যায়টি প্রত্যেকটি অঙ্ক শেষ হয়ে যাওয়ার পর এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হবে। বেশ, 10 অঙ্কটি বলছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। এখন দেখো বন্ধু, উপরিতল রং করতে হবে অর্থাৎ হচ্ছে গম্বুজটির ওই বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বার করব, দিয়ে গম্বুজটির বক্রতল বা উপরিতল এর ক্ষেত্রফল বার করব। আচ্ছা বন্ধু, এখানে আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। প্রথমে যে এককটি দেওয়া আছে সেটি হচ্ছে ডেসিমিটারে, আর টাকার হিসাবটা দেওয়া আছে মিটারে।
অর্থাৎ আমরা এখানে যে বর্গ ডেসিমিটার অর্থাৎ উপরিতলের যে ক্ষেত্রফলটা বার করবো সেটি বর্গ ডেসিমিটারে বেরোবে, সেটাকে আমরা বর্গমিটারে নিয়ে যাব। বেশ, তো বন্ধু প্রথমেই আমরা লিখে নেব যে অর্ধগোলাকৃতি গম্বুজটির ব্যাস সমান হচ্ছে 42 ডেসিমি। তাহলে ব্যাস দেওয়া আছে, তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজটির ব্যাসার্ধ বার করে নেবো আমরা। ব্যাসার্ধ, সেটাকে আমরা নাম দিলাম ছোট হাতের আর, সেটা হচ্ছে 42/2 অর্থাৎ হচ্ছে 21 ডেসিমি। অর্থাৎ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে লিখব অতএব অর্ধগোলাকৃতি গম্বুজটির বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল। তাহলে যেহেতু গোলাকৃতি, তাহলে পুরো গোলকটার হয় 4πr², তাহলে অর্ধগোলক মানে হচ্ছে 2πr² বর্গ ডেসিমি। বেশ, তাহলে সমান দিয়ে লিখব 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু r² মানে হচ্ছে 21 ইন্টু 21, r² অর্থাৎ 21 সেই জন্য দুবার 21 আমরা লিখে দিয়েছি। 3 7 21 মানে 3 দিয়ে কাটাকাটি গেল। তাহলে 2 × 22 × 3 × 21, এই এতগুলিকে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2772 বর্গ ডেসিমি। এখন দেখো বন্ধু, আমরা এককের রূপান্তর করব, অর্থাৎ ডেসিমিটার থেকে মিটারে আসবো। আমরা জানি যে কিলোমিটার, আমরা যেটা জানি যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার আর হচ্ছে মিলিমিটার। তাহলে আমরা ডেসিমিটার থেকে মিটারে যাব, মানে এক ঘর পিছিয়ে যাব। তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু বর্গ ডেসিমি আছে তাহলে দুবার 10 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। অর্থাৎ এটা দাঁড়াবে 2772/10 × 10 অর্থাৎ হচ্ছে 100 বর্গ মিটার। বেশ, তো বন্ধু এবার আমরা খরচটা বার করব। তাহলে আমরা লিখব যে উপরিতল রং করতে 1 বর্গ মিটারে খরচ হয় 35 টাকা। এই যে প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে, তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় 35 টাকা। আর 2772/100, এই যেটা বার করলাম, এত বর্গ মিটারে খরচ হয়, তাহলে হবে বন্ধু 35 গুণিত যেটা আছে 2772/100 এত টাকা। বেশ, এটাকে এবার কাটাকাটি করতে হবে। তো এটাকে আমরা 5 দিয়ে কাটতে পারি, অথবা এই দুটিকে গুণ করে 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 35-এর সঙ্গে আমরা যদি 2772 গুণ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 97,020 বাই নিচে 100 আছে, তাহলে বাই 100 টাকা। একটা 0 কেটে গেল, নিচে যেহেতু 10 আছে একটার পর দশমিক বসবে, তাহলে 970.2 টাকা, অর্থাৎ 970 টাকা 20 পয়সা। বেশ, তাহলে আমরা উত্তরটা লিখে দেবো বন্ধু এখানে, যে অতএব গম্বুজটি রং করতে খরচ হবে 970.20 বা 970 টাকা, দশমিকের পরেরটা হচ্ছে পয়সা, 20 পয়সা। কেউ যদি লেগে 970.2 টাকা তাহলেও কিন্তু হবে। বেশ, এটা গেল বন্ধু 10-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 11-র দাগের প্রশ্নটি। 11-র দাগের প্রশ্নটি বলছে, একই ধাতুর পাত থেকে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে বলে দেওয়া আছে 21 সেমি আর 17.5 সেমি। কিসের বলে দেওয়া আছে বন্ধু? ব্যাসের। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, অর্থাৎ গোলক দুটির বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমাদেরকে নির্ণয় করতে দিয়েছে। বেশ, তাহলে বন্ধু প্রথমে আমরা লিখব যে প্রথম গোলকটির, বা আমরা লিখতে পারতাম বড় গোলকটির, বা প্রথম গোলকটির ব্যাস সেটা কত দেওয়া আছে না 21 সেমি। ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 21 সেমি।
তাহলে প্রথম গোলকটির ব্যাসার্ধ বার করে নিচ্ছি এখান থেকে। ব্যাসার্ধ প্রথমটাকে বড় হাতের আর দিলাম, তাহলে সেটা হচ্ছে 21/2 সেমি। তাহলে এখান থেকে আমরা বার করে নিচ্ছি প্রথম গোলকটির বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল। সেটা হচ্ছে কত বন্ধু? 4πr²। তাহলে 4π বড় হাতের r², ক্ষেত্রফল হচ্ছে বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা লিখে নিচ্ছি, অনুপাত যেহেতু বার করব সেই জন্য পায়ের মানটা আমরা বসাবো না। তাহলে 4π × 21/2 তার হোল স্কোয়ার বর্গ সেমি। একই রকমভাবে আমরা দ্বিতীয় গোলকটির ক্ষেত্রে বার করে নেব। তাহলে দ্বিতীয় গোলকটির ব্যাস কত দেওয়া আছে? 17.5 সেমি। তাহলে এখান থেকেই বার করে নেব যে দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধটাকে আমরা ছোট হাতের আর দিলাম, সেটা হচ্ছে 17.5/2 সেমি। আর এখান থেকে আমরা বার করে নেব যে দ্বিতীয় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4πr², এখানে আরটা হচ্ছে ছোট হাতের আর, তাহলে r² বর্গ সেমি। তাহলে সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি 4πটাকে রেখে দিলাম, আর এর মান হচ্ছে 17.5/2, তাহলে 17.5/2 তার হোল স্কোয়ার বর্গ সেমি। বেশ, তো বন্ধু এবার আমরা বার করে নেব যে গোলক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এবার আমরা লিখব বন্ধু যে গোলক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান হবে, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 4π 21/2 তার স্কোয়ার, তাহলে 4π × 21/2 তার স্কোয়ার, অনুপাত মানে ইস্টু। আর দ্বিতীয়টার ক্ষেত্রে লিখব 4π × 17.5/2 তার হোল স্কোয়ার। যেহেতু অনুপাত তাহলে কোনো একক হবে না। এখন 4π কেটে যাবে, তাহলে এখানে থাকবে বন্ধু 21/2 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 21/2 গণিত 21/2 ইস্টু এখানে হবে 17.5/2 × 17.5/2। এখন নিচেতে 2 কেটে যাবে, এই যে 2 এই 2 কেটে যাবে। তার মানে আলটিমেট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 21 × 21 ইস্টু এটা হবে 175, একটার পর দশমিক আছে সেই জন্য 10 ইন্টু এটাও হবে 175/10। এটাকে বন্ধু আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি। 175কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে নিচেতে পাবো 2, আর এটা হবে 35। এটাও তাই, নিচেতে হবে 2 আর 175কে কাটলে হবে 35। আচ্ছা, তার মানে এখানে দেখো বন্ধু আবার 21-এর সঙ্গেও কাটাকাটি যাবে, 7 3 21, মানে অ্যাকচুয়ালি অনুপাত মানে তো বাই, তার মানে এখানে দাঁড়িয়েছে যেটা 21 × 21 বাই নিচেতে আছে 35/2 × 35/2, এই জন্য এই 35/2 এখানেও আছে। তাহলে এই নিচে যেহেতু ভগ্নাংশ আছে নিচের দুটো 2 ওপরে চলে যাবে, তার মানে এখানটা দাঁড়াবে 21 × 21 আর দুটো 2 ওপরে চলে যাবে, তাহলে × 2 বাই নিচেতে আছে 35 × 35, তাহলে 7 দিয়ে কাটবে, 5 7 35, 7 3 21, এখানেও তাই 7 3 21, 5 7 35, মানে 3 3 9, 9 2 18, 18 2 36, তার মানে হলো 36/5 5 25, তাহলে 36/25 মানে হচ্ছে 36:25। এইটা দাঁড়ালো হচ্ছে টোটাল ক্যালকুলেশনটা, দাঁড়ালো। অ্যাকচুয়ালি অনুপাত মানে হচ্ছে বাই, তাহলে এখানে যেটা আমরা পেলাম 36:25, এটা হলো উত্তর। তাহলে উত্তরটা আমরা লিখে নেব বন্ধু যে দুটি গোলক তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। তাহলে দুটি গোলক তৈরি করতে
যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত সমান হচ্ছে 36:25। এটা হলো বন্ধু 11 দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 12 দাগের প্রশ্নটি। 12 দাগের প্রশ্নটি বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। অর্থাৎ একটি ধাতব গোলকের উপরিতল থেকে কিছুটা অংশ এমনভাবে কেটে নেওয়া হয়েছে যে কেটে নেওয়ার পর যে নতুন গোলকটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়ে গেছে। বলছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের নতুন অনুপাত নির্ণয় করি। বেশ, তো বন্ধু প্রথমে আমরা ধরে নেব যে ধরি পুরানো গোলকের ব্যাসার্ধ, মানে একদম প্রথম যে গোলকটা ছিল সেই গোলকের ব্যাসার্ধটাকে আমি বড় হাতের 8 সেমি ধরে নিলাম। আর নতুন গোলকের অর্থাৎ কেটে নেওয়ার পর যে গোলকটা তৈরি হয়েছে সেটা হচ্ছে নতুন গোলক। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের 8 সেমি। বেশ, তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রথম গোলক অর্থাৎ পুরানো গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে বন্ধু? ওই যে পুরানো গোলকের ব্যাসার্ধ আর ধরেছি, তাহলে বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই বড় হাতের 8 স্কোয়ার বর্গ সেমি। এটা হলো পুরানো গোলকের। আর বন্ধু নতুন গোলকের কত হবে না, নতুন গোলক বলতে কেটে নেওয়ার পর মানে কেটে নেওয়া অংশটিকে দিয়ে যে গোলকটা তৈরি হয়েছিল, তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4 পাই ছোট হাতের 8 স্কোয়ার বর্গ সেমি। শর্তানুসারে আমাকে বলেছে যে কি বলে দিয়েছে বন্ধু, যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতল অর্থাৎ পুরানো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি বন্ধু যে শর্তানুসারে এই যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 4 পাই ছোট হাতের 8 স্কোয়ার সমান হাফ ইন্টু 4 পাই বড় হাতের 8 স্কোয়ার। তো বন্ধু দুদিক থেকে 4 পাই আমরা কেটে দিতে পারি। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ছোট হাতের 8 স্কোয়ার সমান হচ্ছে 1/2 ইন্টু বড় হাতের 8 স্কোয়ার। এই দুইটা নিচে আছে, আমরা বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে উপরে চলে আসবে অর্থাৎ 2 স্কোয়ার সমান হচ্ছে বড় হাতের 8 স্কোয়ার। তাহলে আমরা যদি দুদিক থেকে স্কোয়ারটাকে সরিয়ে দিই, তার আগে দেখো বন্ধু এটাকে আমরা লিখতে পারি √2 আর তার হোল স্কোয়ার সমান হচ্ছে বড় হাতের 8 স্কোয়ার। তো এখান থেকে আমরা কি করব, দুদিক থেকেই স্কোয়ারটাকে আমরা সরিয়ে দেব। তাহলে আমরা পাবো যে √2 ছোট হাতের আর সমান হচ্ছে বড় হাতের আর, অর্থাৎ বড় হাতের আর এর মানটা আমরা পেলাম √2 ছোট হাতের আর। বেশ বন্ধু, এখন আমরা 3টি অংশের আয়তন বার করব। প্রথমত হচ্ছে পুরনো গোলক অর্থাৎ সম্পূর্ণ গোলকের আয়তন, তারপর আমরা বার করব কেটে নেওয়া অংশের দিয়ে যে গোলকটা তৈরি হয়েছে অর্থাৎ নতুন গোলকের আয়তন, আর অবশিষ্ট অংশ দিয়ে যে গোলকটা আছে তার আয়তন। তাহলে আমরা প্রথমে বার করছি পুরানো বা সম্পূর্ণ গোলকের আয়তন। সম্পূর্ণ গোলকের আয়তন কত হবে বন্ধু? সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ হচ্ছে, আমরা আগেই জেনেছি যে সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। তাহলে আয়তন হবে 4/3 পাই বড় হাতের আর কিউব ঘন সেমি। বেশ, এরপর আমরা বার করে নেব যে নতুন অর্থাৎ কেটে নেওয়া অংশের কেটে নেওয়া অংশটা কোন জায়গা থেকে হয়েছে, নতুন গোলক যেটা সেটাই হচ্ছে কেটে নেওয়া অংশ। তাহলে নতুন গোলকের আয়তন সেটা কত হবে বন্ধু? 4/3 পাই
ছোটো হাতের আর কিউব ঘন সেমি। কারণ আমরা ধরে নিয়েছি যে এই যে নতুন গোলকের ব্যাসার্ধ হচ্ছে ছোটো হাতের আর, তাহলে নতুন গোলকের আয়তন হবে ছোটো হাত 4/3 পাই ছোটো হাতের আর কিউব। এখন তাহলে বন্ধু আমাদেরকে বার করে নিতে হবে যে অবশিষ্ট অংশ দিয়ে যে গোলকটা সেটার আয়তন কত। তাহলে আমরা লিখব যে অবশিষ্টাংশের গোলকের আয়তন সেটা কত হবে বন্ধু? মূল যে গোলকটা ছিল সেখান থেকে এই গোলকটা যেটা কেটে নিয়েছি তার আয়তন বাদ যাবে। তাহলে 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস 4/3 পাই ছোট হাতের আর কিউব। কারণ হচ্ছে এই অংশটা অর্থাৎ নতুন গোলক যেটা বলছি সেটা কেটে নিয়েছি কোথা থেকে? এই যে সম্পূর্ণ গোলক অর্থাৎ পুরনো গোলক থেকে। তাহলে এইটা থেকে এটা বিয়োগ দিলেই আমরা অবশিষ্ট অংশটা পেয়ে যাব। তাহলে এই এত ঘন সেমি। বেশ, এখন বন্ধু আমরা কি করব, এই দুটি থেকে প্রথমত 4/3 পাই এটা কমন গেল, ভেতরে থাকছে ব্র্যাকেটের ভেতরে বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব এত ঘন সেমি সমান দিয়ে আমরা লিখতে পারি এই যে আমরা আগেই পেয়ে আছি যে বড় হাতের আর সমান হচ্ছে √2 ছোট হাতের আর। তাহলে এই বড় হাতের আরের জায়গায় আমরা লিখে দিচ্ছি √2 ছোট হাতের আর তার কিউব মাইনাস ছোট হাতের আরের কিউব এত ঘন সেমি। এখন √2 আর তার হোল কিউব মানে হচ্ছে কত হবে বন্ধু? √2 এর কিউব হচ্ছে 2√2 মানে হচ্ছে √2 কে 3 বার গুণ, আর এখানে পাশে হয়ে যাবে আর কিউব মাইনাস আর কিউব এত ঘন সেমি। তাহলে এখান থেকে আবার আর কিউবটা কমন যাবে, তাহলে 4/3 পাই স্মল আর কিউব অর্থাৎ ছোট হাতের আর কিউব ব্র্যাকেটের মধ্যে থাকছে 2√2 মাইনাস 1 এত ঘন সেমি। এটা পেলাম আমরা অবশিষ্ট অংশের গোলকের আয়তন। আমাকে এখানে নির্ণয় করতে দিয়েছে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের গোলকের আয়তনের অনুপাত। বেশ, তাহলে আমরা লিখে নেব এবার যে কি লিখব বন্ধু, যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত সমান, তাহলে কেটে নেওয়া অংশের গোলকের আয়তন সেটা হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেটে নেওয়া অংশের গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এটা আমরা বসাচ্ছি যে 4/3 পাই স্মল আর কিউব ইস টু এই যে এইটা হচ্ছে অবশিষ্ট অংশের গোলকের আয়তনের অনুপাত, তাহলে গোলকের আয়তন, তাহলে 4/3 পাই স্মল আর কিউব ইন্টু 2√2 মাইনাস 1। তাহলে 4/3 পাই আর কিউব এখানেও আছে এখানেও আছে, তাহলে এই দুটো সরে যাবে অর্থাৎ কেটে যাবে। তাহলে এখানে হবে 1:2√2 মাইনাস 1। এটা হলো নির্ণেয় অনুপাত, অর্থাৎ এটা হলো উত্তর। বেশ বন্ধু, এটা গেল 12 দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 13 দাগের প্রশ্নটি। 13 অঙ্কটি বলছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। একটা হচ্ছে বৃত্তাকার ছিদ্র আর প্রথমটা হচ্ছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা হচ্ছে ভূগোলক, অর্থাৎ গোলক একটা আর একটা বৃত্ত। গোলক থেকে দুটি বৃত্তাকার ছিদ্র তৈরি করা হয়েছে। বলছে গোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। বেশ, তার মানে বন্ধু এই যে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলকটা সেখানের বক্রতল বা সমগ্রতল থেকে এই যে দুটি বৃত্তাকার ছিদ্র কেটে নেওয়া হয়েছে সেই দুটি বাদে ধাতব পাতের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ সেই দুটি বাদে গোলকটার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা, তো বন্ধু প্রথমে আমরা গোলকটির বক্রতল অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল বার করব। তার জন্য আমরা লিখে নিচ্ছি যে ভূগোলকটির ব্যাসার্ধ সেটা হচ্ছে ছোট হাতের আর সমান হচ্ছে 14 সেমি, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে বন্ধু আমরা এখন বার করে নেব ভূগোলকটির সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল এর ফর্মুলাটা আমরা জানি বন্ধু কি না, 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি।
আচ্ছা 4 পাই, আর এর মান হচ্ছে 14, তাহলে 4 পাই ইন্টু 14 স্কোয়ার এত বর্গ সেমি। এবার আমরা এই যে বৃত্তাকার যে দুটি ছিদ্র আছে তার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে বৃত্তাকার ছিদ্র দুটির ক্ষেত্রফল কত বন্ধু? অ্যাকচুয়ালি বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, আর যেহেতু দুটি বৃত্ত তাহলে 2 ইন্টু পাই আর স্কোয়ার এত বর্গ সেমি। এখন বন্ধু এই আরটা কিন্তু এই আর নয়, এখানে এই যে আরটার কথা আমরা বলছি এই আরটা হচ্ছে এই যে বৃত্তাকার ছিদ্র দুটির যে ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে 0.7 সেমি, অঙ্কটাতেই দেওয়া আছে 0.7 সেমি, তাহলে সেটা বসাতে হবে এখানে। তাহলে 2 ইন্টু পাই ইন্টু 0.7 তার হোল স্কোয়ার এত বর্গ সেমি। তো বন্ধু এবার আমরা কি বার করে নিতে পারবো? এইটা বাদ গেছে গোটাটা থেকে, তাহলে এখন লিখতে পারি যে অতএব নির্ণেয় ধাতব পাতের ক্ষেত্রফল, ধাতব পাতের ক্ষেত্রফল সমান এই গোটাটার ক্ষেত্রফল অর্থাৎ হচ্ছে 4 পাই ইন্টু 14 স্কোয়ার মাইনাস 2 পাই ইন্টু 0.7 তার হোল স্কোয়ার এত হচ্ছে বর্গ সেমি। বেশ, তো বন্ধু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 পাই কমন যাবে, তাহলে 2 পাই যদি কমন যায় তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে 2 পড়ে থাকছে আর এখানে 14 স্কোয়ার, 14 স্কোয়ার মানে হচ্ছে 196, 14 হচ্ছে 196 মাইনাস 0.7 তার হোল স্কোয়ার, 7 স্কোয়ার হচ্ছে 49 আর 0.7 মানে হচ্ছে 0.7কে 0.7 দিয়ে গুণ, অর্থাৎ হবে হচ্ছে 49, দুটোর আগে দশমিক হয়ে যাবে, তাহলে 0.49 এত বর্গ সেমি। কীভাবে হলো বন্ধু এই জায়গাটা? না আমরা 0.7 হোল স্কোয়ার মানে হচ্ছে 0.7কে আমরা আবার 0.7 দিয়ে গুণ করছি, তাহলে 7 7 49 আর এখানে একটা অর্থাৎ মোট দুটোর আগে দশমিক বসে যাবে, তাহলে 0.49 এটা হয়ে গেল। এবার বন্ধু এই দুটি প্রথমে 2 দিয়ে গুণ করব, দিয়ে এটাকে বিয়োগ করে দেব। তো আমরা কি করছি না 2 পাই লিখলাম। আচ্ছা 2 দিয়ে যদি 196কে গুণ করি তো সেক্ষেত্রে 6 দুগুণে 12, 2 হাতে 1, 9 দুগুণে 18, একে 19, 9 হাতে 1, 2 1কে 2 আর 1কে 3, তাহলে হলো 392 মাইনাস 0.49। তাহলে এখন বিয়োগটা কিভাবে করতে হবে বন্ধু? না 392 আর এখানে তার দশমিক নাই মানে হচ্ছে দশমিক দিয়ে শূন্য দিয়ে দিতে হবে দুটো, আর দশমিকের তলায় ঠিক দশমিক দিতে হবে, এখানে হচ্ছে 4 9টা, এই পাশে একটা শূন্য আছে, তাহলে এটাকে 10 ধরতে হবে, 9 আর কয়ে 1, তাহলে বন্ধু এটা 5 হয়ে গেল, 5 আর 5 দশমিক, এইটা তখন 1 হয়ে যাবে অর্থাৎ এখানে 1 আসবে। এইভাবে আমরা কি করি না দশমিকের বিয়োগ করি, তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম বন্ধু কত পেলাম না 2 পাই ইন্টু 391 অর্থাৎ 391.51। বেশ, এটা হলো দশমিকের বিয়োগটা। এরপরে বন্ধু পায়ের মানটা আমরা বসিয়ে নেব, পায়ের মান হচ্ছে 22/7, তাহলে ইন্টু 391.51। আচ্ছা দশমিকটাকে তুলে দেবো আমরা, কটার পর দশমিক দুটো, তাহলে নিচে হয়ে যাবে 100। 7 দিয়ে বন্ধু এটাকে কাটাকাটি যাবে, 7 দিয়ে যদি আমরা কেটে দিই গোটাটাকে 5 7 35, 35, আচ্ছা 4 থাকলো আবার 5 7 35, 41 থেকে 35 মাঝে 6, 7 9 63 আর 7 দুগুণে 7 3 21, 63 2 থাকলো তাহলে 21। তাহলে আমরা যদি এই গোটাটাকে 7 দিয়ে ভাগ করি পাবো 5593, তাকে যদি আমরা 22 দুগুণে 44 দিয়ে গুণ করি সেক্ষেত্রে পাবো কত পাবো বন্ধু না 2,46,092/100। এখন যেহেতু নিচে 100 আছে কটার পর দশমিক বসবে বন্ধু দুটোর পর, তাহলে 2 4 6 0 দশমিক 92 এত হচ্ছে বর্গ সেমি। এটাই হচ্ছে নির্ণেয় উত্তর, অর্থাৎ এই উত্তরটাই আমাদেরকে কিন্তু এখানে প্রশ্নে চাওয়া হয়েছে, অর্থাৎ ধাতব পাতের ক্ষেত্রফল কত হবে সেটা কিন্তু হচ্ছে এখানে চাওয়া হয়েছে। তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল আমরা কত পেলাম বন্ধু 2460.92 বর্গ সেমি। বেশ বন্ধু এবার আমরা বার করে নেব 14 দাগের প্রশ্নটি, অর্থাৎ কষে দেখি 12-র শেষ বড় প্রশ্নটি। বন্ধু এখানে 14 দাগের প্রশ্নটি বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি
তৈরি করা যাবে হিসাব করে লিখি। তো এখানে নিরেট গোলককে গলিয়ে মানে আয়তন বার করতে হবে, অর্থাৎ বড় গোলকটির আয়তন বার করতে হবে। আমাকে তৈরি করতে হবে ছোট নিরেট গোলক, তাহলে ছোট নিরেট গোলকটিরও আয়তন বার করতে হবে, দিয়ে দুটিকে অর্থাৎ বড় গোলকটিকে ছোট গোলকটির আয়তন দিয়ে ভাগ করলেই কিন্তু কটা গোলক পাওয়া যাবে সেটা আমরা বার করে নিতে পারবো। বেশ, তো বন্ধু প্রথমেই আমরা লিখে নেব যে বড় গোলকটির ব্যাসার্ধ, সেটা আমি নাম দিলাম আর, সেটা এখানে দেওয়া আছে কত বন্ধু, 8 সেমি। তাহলে একই সঙ্গে আমরা বার করে নিচ্ছি বড় গোলকটির আয়তন। আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই। আচ্ছা, বড় গোলকটির ক্ষেত্রে বড় হাতের আর দিচ্ছি কারণ ছোট একটি গোলক আছে, তাহলে 4/3 পাই বড় হাতের আর কিউব ঘন সেমি। আর এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি 4/3 পাই, আর বড় হাতের আর এর মান হচ্ছে 8, তাহলে ইন্টু 8 কিউব এত ঘন সেমি। এবার আমরা লিখব বন্ধু যে ছোট গোলকটির ব্যাসার্ধ, ছোট্ট গোলকটির ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে বন্ধু, ছোট্ট গোলকটির ব্যাসার্ধ আমরা ছোট হাতের আর লিখলাম, সেটা হচ্ছে 1 সেমি। তো এখান থেকেই আমরা বার করে নেব যে ছোট গোলকটির আয়তন হচ্ছে 4/3 পাই ছোট হাতের আর কিউব ঘন সেমি। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে নিচ্ছি 4/3 পাই ইন্টু 1 কিউব ঘন সেমি। তাহলে এবার আমরা লিখব বন্ধু যে অতএব ছোট নিরেট গোলকের সংখ্যা, ছোট্ট নিরেট গোলকের সংখ্যা সমান কি হয় বন্ধু, না বড় গোলকের আয়তন বাই ছোট গোলকের আয়তন, তাহলে 4/3 পাই বড় হাতের আর কিউব অর্থাৎ হচ্ছে 8 কিউব বাই 4/3 পাই ইন্টু 1 কিউব এত টি। এখন 4/3 কেটে গেল, পাই কেটে গেল, 8 কিউব মানে হচ্ছে বন্ধু 8কে 3 বার গুণ, 8 8 64, 64 ইন্টু 8 মানে হচ্ছে 512, আর এখানে 1 কিউব মানে কত 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 1 কিউব মানে হচ্ছে 1, তাহলে 512/1 অর্থাৎ হচ্ছে 512টি নিরেট ছোট গোলক কিন্তু পাওয়া যাবে বড় গোলকটিকে গলিয়ে। বন্ধু এটা ছিল 14 দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু কোষে দেখি 15 এর দাগের প্রশ্নগুলি হচ্ছে বহু বিকল্পধর্মী প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন। এখানে 4টি করে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে একটি হবে উত্তর। প্রথম প্রশ্নটি বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে একটা নিরেট গোলকের আয়তন আমাদেরকে বার করতে হবে, যেখানে গোলকটির ব্যাসার্ধ বলে দেওয়া আছে 2r। বেশ, তো বন্ধু প্রথমেই আমরা লিখে নেব যে গোলকটির ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম বড় হাতের আর সমান হচ্ছে 2r একক। গোলকটার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম 2r একক। বেশ, তাহলে নিরেট গোলকটির আয়তন হবে বন্ধু, আয়তনের ফর্মুলা আমরা জানি যে 4/3 পাই, এখানে যেহেতু ব্যাসার্ধটা আমরা বড় হাতের আর ধরেছি তাহলে 4/3 পাই আর কিউব, আর আয়তন হচ্ছে ঘন একক হয়, তাহলে এত ঘন একক। এখন আমরা বড় হাতের আর এর মানটা বসাবো, তাহলে 4/3 পাই আর এর মানটা, বড় হাতের আর এর মানটা হচ্ছে ছোট হাতের 2r, তাহলে আর এর কিউব আছে তাহলে 2r এর কিউব হবে। এখন বন্ধু এটা হলো 4/3 পাই ইন্টু 2r এর হোল কিউব মানে হচ্ছে 8r কিউব এত ঘন একক। 8-এর সঙ্গে 4 গুণ হবে, তাহলে 8 4 32/3 পাই ছোট হাতের আর কিউব এত ঘন একক। তাহলে আমরা যেটা অপশানে দেখতে পাচ্ছি বন্ধু, অ্যান্সারটা এক্ষেত্রে হবে এটা, যে 32/3 পাই আর কিউব ঘন একক। এটা হলো নিরেট গোলকটির আয়তন যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2r। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 2-এর দাগের প্রশ্নটি। 2-এর প্রশ্নটি বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখে নেব যে নিরেট গোলকের আয়তনের অনুপাত কত দেওয়া আছে, না অনুপাতটা হচ্ছে 1:8। তাহলে এটাকে আমরা লিখতে পারি, 1টাকে লিখতে পারি 1 এর কিউব ইস টু 8টাকে লিখতে পারি 2 এর কিউব, অর্থাৎ
2কে যদি আমরা 3বার গুণ করি 8 পেয়ে যাব। তাহলে এই যে ভেতরে অর্থাৎ কিউব বাদে যে সংখ্যাগুলো পেলাম 1:2, এইটা হলো গোলক দুটির ব্যাসার্ধের অনুপাত। বন্ধু এখানে যেহেতু দুটি গোলকের আয়তনের কথা বলা হচ্ছে, তাহলে এখানে দুটি কথাটা অবশ্যই করে উল্লেখ করতে হবে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত। তাহলে এবার আমরা লিখব বন্ধু, অতএব দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বা ব্যাসার্ধের অনুপাত, সেটা আমরা কত লিখতে পারবো বন্ধু, কিউব ছাড়া সংখ্যাগুলো, অর্থাৎ 1:2। তাহলে এবার আমরা লিখব অতএব দুটি নিরেট গোলকের, আমাকে বার করতে বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, সেটার ক্ষেত্রে কি হবে না, সেটার ক্ষেত্রে হবে এই প্রথমের সংখ্যাটার স্কোয়ার হবে, ক্ষেত্রফল হয় স্কোয়ার, তাহলে প্রথমের সংখ্যাটার স্কোয়ার হবে আর দ্বিতীয় সংখ্যাটারও স্কোয়ার হবে। তাহলে 1-এর স্কোয়ার হচ্ছে 1 আর 2-এর স্কোয়ার হচ্ছে 2 দুগুণে 4। তাহলে অনুপাতটা কত হলো বন্ধু, 1:4। তাহলে এখানে অপশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সারটা হবে বি এর অপশনটা, 1:4। এবার আমরা দেখে নেব 3-এর প্রশ্নটি। 3-এর প্রশ্নটি বলছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, এটা কিভাবে করব চলো বন্ধু দেখে নিই। তো প্রথমেই আমরা লিখে নেব নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাই লিখব নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটা কত দেওয়া আছে না 7 সেমি। তাহলে আমরা লিখে নিলাম 7 সেমি। এই যে ব্যাসার্ধ, এখানে আমাকে লিখে নিতে হতো যে ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে আমরা আর দিয়ে চিহ্নিত করি। তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ছোট হাতের আর সমান হচ্ছে 7 সেমি। তাহলে এবার আমরা লিখব অতএব নিরেট অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল। এখন বন্ধু একটা নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা আগেও জেনেছি, এখনো বলবো যে এটা হচ্ছে 3πr²। যেহেতু ক্ষেত্রফল, তাহলে এককটা হবে বর্গ সেমি। তাহলে 3πr²টা কিভাবে হলো, এই যে আমরা যদি দেখি, এটা ধরো একটা নিরেট অর্ধগোলক আমরা ধরে নিলাম। এই নিরেট অর্ধগোলকটা যদি আমরা এঁকে নিই, এটা হচ্ছে একটা নিরেট অর্ধগোলক, মানে তাহলে নিচের দিকটাও পুরো ভরাট আছে, তাহলে নিচের দিকটা তো একটা সমতল, এই তলটা হচ্ছে বৃত্ত, তাহলে এর ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমরা পাবো πr²। আর পুরো গোলকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে অর্ধেকের ক্ষেত্রে হবে 2πr²। তাহলে এই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এইটা যোগ নিচের তলটা, তাহলে 2πr² + πr², অর্থাৎ হচ্ছে 3πr²। এবার আমরা কি করব, আর এর মানটাকে বসিয়ে দেবো। তাহলে 3 × পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার বর্গ সেমি। এখন 3 × 22/7 ইন্টু 7 স্কোয়ার মানে আমরা লিখতে পারি 2/7। একটা 7 কেটে গেল, তাহলে একটা 7 যদি কেটে যায়, তাহলে যেটা থাকছে যে 3 × 22 × 7 এত বর্গ সেমি। তাহলে 3 × 22 × 7 মানে কত পাচ্ছি, 3 × 22 × 7। আচ্ছা বন্ধু, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেওয়া আছে, আমাকে কিন্তু পাইটাকে, এই যে উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে পাইটা কিন্তু কাটাকাটি করা যাবে না, অর্থাৎ পায়ের মান বসানো যাবে না, কারণ উত্তরগুলো কি দিয়ে আছে, পাই দিয়ে আছে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু পায়ের মানটা বসানো যাবে না। তো পায়ের মানটা যদি আমরা না বসাই, তাহলে এই দুটো লাইন আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, 3 22/7টাকে আবার পাই লিখে দিচ্ছি, পাই ইন্টু 7 স্কোয়ার মানে হচ্ছে 49। তাহলে এখানে যেটা পাচ্ছি 49 × 3, তাহলে 49, 3 × 9 = 27, 7 হাতে থাকলো 2, 4 × 3 = 12 আর 2 × 14, তাহলে 147 পাই। তাহলে অপশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা হলো সি। অ্যান্সারটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সি, 147 পাই বর্গ সেমি। আচ্ছা, মাল্টিপল চয়েস প্রশ্নগুলির ক্ষেত্রে অবশ্যই করে আমাকে এইভাবে অ্যান্সারটা লিখে দিতে হবে যে কোন অপশানটা সঠিক হলো, ঠিক আছে। আচ্ছা বন্ধু, আরও বলে রাখি, আমরা তো এখন 15 দাগের প্রশ্নগুলো করছি, এর আগের প্রত্যেকটা প্রশ্ন, অর্থাৎ কোষে দেখির 12-র 1-এর দাগ থেকে একদম 14 দাগ পর্যন্ত প্রত্যেকটি বড় প্রশ্নগুলি আমরা এর আগের দুটি ভিডিওতে করে দেখেছি কিভাবে করতে হয়।
তো সেই দুটি ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা বন্ধু, এবার আমরা দেখে নেব 4 প্রশ্নটি। 4 প্রশ্নটি বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। তো 4 প্রশ্নটিতে আমরা প্রথমে লিখে নেব যে দুটি নিরেট গোলকের ক্ষেত্রফলের অনুপাত। দুটি নিরেট গোলকের ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে? অনুপাতটা না দেওয়া আছে কত, 16:9। তাহলে আমরা লিখে নিলাম 16:9। এখন এই 16:9টাকে আমরা লিখতে পারি যে 4 4 16 অর্থাৎ 4 স্কোয়ার, আর 9 মানে হচ্ছে 3 3 9 অর্থাৎ 3 স্কোয়ার। তাহলে এই স্কোয়ার বাদে যে দুটো সংখ্যা আমরা পেলাম অর্থাৎ 4:3, এটা হচ্ছে নিরেট গোলক দুটির ব্যাসার্ধের অনুপাত। তাহলে আমরা লিখে নেব যে দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সেটা কত হলো না 4:3। তাহলে এখান থেকে আমরা সহজেই বলে দিতে পারবো যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত তাহলে আয়তনের অনুপাতের ক্ষেত্রে কি করতে হবে? এই ব্যাসার্ধের যেটা দৈর্ঘ্যের অনুপাত আছে দুটোকেই আমরা কিউব করে দেবো, অর্থাৎ 4 কিউব ইস্টু 3 কিউব। 4 কিউব মানে হচ্ছে 4 4 16, 4 16 64, অর্থাৎ 4কে 3 বার গুণ ইস্টু 3কে 3 বার গুণ, অর্থাৎ 3 3 9, 3 9 27। তাহলে উত্তর যেটা পেলাম সেটা হচ্ছে 64:27। তাহলে উত্তর অনুযায়ী আমরা যেটা লিখতে পারি এখানে এর দাগেরটা হচ্ছে সঠিক উত্তর, 64:27। এবার আমরা দেখে নেব 5 প্রশ্নটি। 5 প্রশ্নটি বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 1 একক, 2 একক, 3 একক না 4 একক? আচ্ছা তো বন্ধু 5 প্রশ্নটির ক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নেব যে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8 একক। তাহলে আমরা লিখছি যে ধরি নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে আর ছোট হাতের আর একক। এখন তাহলে নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে, সেটা কত হবে? বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি যে 4πr² এত বর্গ একক হয়। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হলো 4πr² বর্গ একক। তাহলে নিরেট গোলকটির আয়তন হবে, আয়তনের ফর্মুলাও আমরা জানি যে আয়তন সমান হচ্ছে 4/3 πr³ ঘন একক। বেশ, তো বন্ধু এক্ষেত্রে আমাকে যেটা বলে দেওয়া আছে অর্থাৎ শর্তানুসারে আমরা যেটা লিখব সেটা হলো যে নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 4πr² সমানই হবে 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। তাহলে 3 × 4/3 πr³ এই দুটো সমান। তাহলে লিখব আমরা যে শর্তানুসারে কি লিখব না 4πr² সমানই হচ্ছে 3 × আয়তন হচ্ছে 4/3 πr³। তাহলে এখানে প্রথমেই 3 3 কেটে গেল উপর নিচে, তাহলে এই দিকে আছে 4πr² আর এদিকে থাকছে 4πr³। প্রথমত 4π কেটে গেল, তাহলে এখানে যেটা হচ্ছে যে r² সমান হচ্ছে r³। ঠিক আছে, তো বন্ধু এখানে r এর মান তো 0 হবে না, সেই জন্য প্রথমত এখানে r² আর r³ কেটে যাবে। তাহলে এখানে r² আর r³ কেটে গেলে এখানে থাকবে 1, এখানে থাকবে r। তাহলে r এর মানটা হলো কত? 1। তাহলে এখানে অপশন অনুযায়ী আমরা পেলাম যেটা যে নিরেট গোলকটির তাহলে ব্যাসার্ধ কত হবে? 1 একক, অর্থাৎ হচ্ছে এর অপশনটা 1 একক। এবার আমরা দেখে নেব বিয়ের দাগের প্রশ্নগুলি অর্থাৎ সত্য মিথ্যা। প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা বলছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ হবে না কত গুণ হবে সেটা আমাকে প্রথমে দেখে নিতে হবে, তারপর বলবো যে এই যে বিবৃতিটি দেওয়া আছে সেটা সত্য না মিথ্যা। আচ্ছা তাহলে বন্ধু প্রথমে আমরা লিখে নিচ্ছি যে ধরি লেখার দরকার নেই, যেটা দেওয়া আছে সেটা কি সরাসরি লিখছি যে নিরেট গোলকের
ব্যাসার্ধ, ব্যাসার্ধ যেহেতু ছোট হাতে আর দিয়ে লিখবো, তাহলে এটাকে প্রথমে বড় হাতের আর দিয়ে চিহ্নিত করে দিলাম, সেটা হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ প্রথমে যদি ছোট হাতের আর ছিল এখন 2r হয়ে গেছে, এত একক, তাহলে দ্বিগুণ করে দিলাম। তাহলে ব্যাসার্ধটা হচ্ছে আর ছিল, এখন ডবল করে দিয়েছি, অর্থাৎ 2r। তাহলে নিরেট গোলকের আয়তন, আয়তন সমান, বন্ধু এই আরটাকে কেন লিখলাম, ফর্মুলাটাতে ব্যবহার করার জন্য। আয়তনটা হচ্ছে 4/3 পাই, যে এইখানে যেটা দিয়ে চিহ্নিত করবো সেই আরটাই এখানে বসবে, অর্থাৎ বড় হাতের আর কিউব, এত হচ্ছে ঘন একক, ঘন একক। এখন বড় হাতের আর এর মানটা আমরা বসাবো ছোট হাতের 2r, তাহলে 4/3 পাই ইন্টু 2r তার হোল কিউব এত ঘন একক। আচ্ছা 2r এর হোল কিউব, 2r এর হোল কিউব মানে হচ্ছে 8 ছোট হাতের আর কিউব এত ঘন একক। তাহলে 8টা সামনে চলে এলো, তাহলে 8 ইন্টু 4/3 পাই ছোট হাতের আর কিউব এত ঘন একক। তাহলে এখানে এই যে ছোট হাতের 4/3 পাই ছোট হাতের আর কিউব, এইটা হচ্ছে আয়তন কখন হয়, যখন গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর। ছোট হাতের আরকে যখন আমরা ডবল করে দিচ্ছি তখন 2r, তাহলে ব্যাসার্ধ যদি r থেকে 2r হয় তাহলে আয়তনটা হয়ে যায় 8 গুণ। কত গুণ বন্ধু? 8 গুণ। তাহলে এখানে যে বিবৃতিটি দেওয়া আছে সেটা সত্য না মিথ্যা? তাহলে দ্বিগুণ বলেছে, তাহলে এক্ষেত্রে মিথ্যা। তাহলে লিখে দেবো অতএব বিবৃতিটি মিথ্যা। তাহলে একের বিয়ের দাগের একের প্রশ্নটির উত্তর হলো মিথ্যা। এবার আমরা দেখে নেব দুইয়ের প্রশ্নটি। বন্ধু দুইয়ের প্রশ্নটি বলছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। এটা সত্য না মিথ্যা? এটা আমাকে যাচাই করতে হবে। তো বন্ধু প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ধরি দুটি অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 ও r2 একক, অর্থাৎ প্রথম অর্ধগোলকটির ব্যাসার্ধ r1 এবং দ্বিতীয় অর্ধগোলকটির ব্যাসার্ধ হচ্ছে r2। তো এই ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে অর্ধগোলক দুটি ফাঁপা, তাহলে সেক্ষেত্রে অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই r স্কোয়ার দিয়ে। তাহলে প্রথমটা হবে 2 পাই r1 স্কোয়ার, দ্বিতীয়টা হবে 2 পাই r2 স্কোয়ার। তাহলে লিখে নেব যে অতএব দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল যথাক্রমে প্রথমটা হবে 2 পাই r1 স্কোয়ার ও দ্বিতীয়টা হবে 2 পাই r2 স্কোয়ার এত বর্গ একক। ঠিক, এখন তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি যে শর্তানুসারে যে 2 পাই r1 স্কোয়ার ইস টু 2 পাই r2 স্কোয়ার এটা সমান হবে 4:9, মানে যে অনুপাতটা দেওয়া আছে। তাহলে অনুপাত মানে আমরা জানি বাই, তাহলে 2 পাই r1 স্কোয়ার বাই 2 পাই r2 স্কোয়ার সমান হচ্ছে 4:9। প্রথমত 2 পাই ওপর নিচে কেটে গেল, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বন্ধু r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার, তো এখানে আমরা লিখতে পারি 2 স্কোয়ার আর নিচেটা হচ্ছে 3 স্কোয়ার, 2 দুগুণে 4, 3 তিরিকে 9। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে অতএব r1 বাই r2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 2/3 তার হোল স্কোয়ার। তাহলে অতএব আমরা লিখতে পারি যে r1 বাই r2 সমান হচ্ছে 2/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি যে অতএব r1 ইস টু r2 সমান হচ্ছে 2:3। অর্থাৎ এতবার অতএব দেওয়ার দরকার নেই, তাহলে এখানে বা লিখে শেষটাকে আমরা অতএব দিয়ে দিলাম। তাহলে কত পেলাম? 2:3। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমরা যেটা পেলাম 2:3, তাহলে এখানে সেটাই দেওয়া আছে। তাহলে বিবৃতিটা কি হবে বন্ধু? বিবৃতিটা হবে সত্য। বিবৃতি মানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে, অর্থাৎ যে কথাটা লেখা আছে সেটা কি না সত্য। আচ্ছা এইটার আরেকটা আমরা আমাকে তো যখন সত্য মিথ্যা নির্ণয় করতে দেবে, তো সেক্ষেত্রে আমাকে তো এরকম কোশ্চেন না দেখালেও চলবে। তো তার জন্য আমরা আগেই দেখলাম যে একটা শর্টকাট নিয়ম আছে। কীরকম না, আমাকে তো এখানে দেওয়া আছে যে ক্ষেত্রফলের অনুপাতটা হচ্ছে 4:9, তাহলে 4 মানে হচ্ছে 2 স্কোয়ার আর 9 মানে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে আমি বললাম যে স্কোয়ারগুলো বাদে যেটা আছে সেটাই হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। এটা সম্পূর্ণ গোলক হোক বা অর্ধগোলক হোক দুটোর ক্ষেত্রেই কিন্তু সত্য। তাহলে 2:3 এখানে এটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, এটা হচ্ছে
বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ঠিক তেমনি আয়তন বার করতে বললে দুটোকেই কিউব করে দিতাম, আগেই দেখেছি। তাহলে এভাবেও কিন্তু আমরা বার করে নিতে পারি, কারণ আমাকে তো কোষে দেখাতে হবে না, খালি বিবৃতিটি সত্য না মিথ্যা এটা কিন্তু আমাকে লিখতে হবে। আর যদি 2 নম্বরের প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এইভাবেই আমাদেরকে করতে হবে। আচ্ছা বন্ধু, এবার আমরা দেখে নেব সি এর প্রশ্নগুলি, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। বন্ধু এখানে শূন্যস্থান পূরণ করতে প্রথম যে প্রশ্নটা আছে 1 এর দাগে, একটি তল বিশিষ্ট একটি ঘনবস্তুর নাম অবশ্যই করে কি হবে? গোলক। গোলকের একটাই তল, কি তল? হচ্ছে বক্রতল। তলটা কি না? বক্রতল। আচ্ছা দ্বিতীয় বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। নিচেরটা হচ্ছে সমতল, নিরেট অর্ধগোলক মানে একটা বাটিটা কিন্তু যদি একটা, ধরো একটা বাটিকে জল দিয়ে তুমি বরফের মধ্যে, ফ্রিজের মধ্যে রেখেছো, এবার বরফ হয়ে গেছে, তাহলে সেটা হয়ে গেল নিরেট অর্ধগোলক। তাহলে নিরেট অর্ধগোলক অর্থাৎ বাটিটার উপরের তলটা হচ্ছে সমতল, সেটাই বলছে নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা? না একটা, সেটা উপরের তলটা হচ্ছে সমতল। তৃতীয় প্রশ্নটা বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে 2r একক হচ্ছে, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। r²টাকে আমি এখানে বড় হাতের r² যদি লিখি, তো সেক্ষেত্রে বন্ধু এই বড় হাতের r এর মানটা কত? ছোট হাতের 2r। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3π × 2r তার স্কোয়ার। তাহলে 2r² মানে 3π × 2r² মানে বন্ধু 4r²। 4r², তাহলে 4 3 12, 12 πr²। এখানে শুধু πr² দেওয়া আছে, মানে এখানে সংখ্যাটা কত হবে? 12 πr² বর্গ একক। তাহলে সের দাগে 3টে প্রশ্নেরই উত্তর কিন্তু হয়ে গেল। বন্ধু এবার আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 16 দাগের প্রশ্নগুলি। এগুলি কিন্তু 2 নম্বরের প্রশ্নে থাকে। বেশ, এখন 16 দাগের 1 প্রশ্নটি বলছে যে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে আয়তন মানে হচ্ছে নিরেট অর্ধগোলক, তাহলে 2/3, গোটাটার ক্ষেত্রে হয় 4/3 πr³, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে আয়তন হবে 2/3 πr³। এবং সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr², তাহলে 2/3 πr³ সঙ্গে 3πr²টা সমান হবে। তো ওখান থেকে আমাকে কি বার করতে হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা চলো বন্ধু দেখে নি তাহলে। বন্ধু প্রথমে আমরা ফর্মুলা দুটো লিখে নিচ্ছি, যে নিরেট অর্ধগোলকের আয়তনটা হচ্ছে 2/3 πr³ ঘন একক। এখানে বন্ধু অবশ্যই করে আমাদেরকে লিখে দিতে হবে যে আরটা হচ্ছে গোলকটির ব্যাসার্ধ, পাশে লিখে দেবো আর সমান হচ্ছে গোলকের ব্যাসার্ধ। অথবা প্রথমেই আমরা ধরে নিতে পারি যে ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে r একক। আচ্ছা এরপরে নিরেট অর্ধগোলকের সমগ্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফলই লিখি, যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সেটা কত হবে? 3πr²। এর আগেও আমরা দেখলাম যে ওপরটা 2πr², নিচেটা বৃত্ত, তো তাহলে πr², তাহলে টোটালটা হবে 3πr² বর্গ একক। এখন এই দুটির সাংখ্যমান সমান, তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে 2/3 πr³ সমান হচ্ছে 3πr²। তাহলে এখানে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি দুদিক থেকে পাই কেটে যাবে, তাহলে আর কি কাটা যাবে? এই r³ আর r² কেটে, তাহলে এখানটা হবে r, আর এই r² কেটে যাবে। তাহলে r সমান, এটা 2/3 আছে, তাহলে 3টা উপরে যাবে। অ্যাকচুয়ালি প্রথমত 3টা ডান দিকে আছে, তারপর এই নিচের 3টা ওই দিকে, অর্থাৎ সমানের ডান দিকে গেলে ওপরে চলে যাবে, আর এই 2টা বাঁ দিকে ওপরে ছিল, ডান দিকে গেলে নিচে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ 2/3টা ওই দিকে গেলে 3/2 হয়ে গেল, সহজ কথায়। তাহলে এখান থেকে r সমান পেলাম 3 3 9/2। তাহলে 9কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা r এর মান পাচ্ছি 4.5। তাহলে এখানে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো? অতএব নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে 4.5। এককটা তো জানা নেই, সেই জন্য এখানে এককই লিখব। এটা হলো 1 প্রশ্নটার উত্তর। এবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্নটি।
দুয়ের দাগের প্রশ্নটি বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধ উভয়েরই দৈর্ঘ্য 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে লিখি। বন্ধু এখানে দুটি বিষয়, একটি গোলক, অপরটি হলো লম্ববৃত্তাকার চোঙ। তাহলে লম্ববৃত্তাকার চোঙের সূত্রটা এক্ষেত্রে আমরা জেনে নেব, তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে বন্ধু আমরা জানি যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এটা আমরা জানি, যেখানে পাশে লিখে দেবো যে আর হচ্ছে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। আর একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, তাহলে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল, এর ফর্মুলাটা হচ্ছে বন্ধু, নিরেট লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে 2 পাই আর এইচ। আচ্ছা বন্ধু, এখানে প্রশ্নে নিরেট লম্ববৃত্তাকার চোঙের দুটি হয়, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল আর একটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রে আমাদেরকে বার করতে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 2 পাই আর এইচ বর্গ একক। এখন যদি আমাকে বলতো সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে 2 পাই আর এইচ, আর ওপর নিচে মানে একটা পাইপকে যদি আমরা পুরোপুরি একদম সিমেন্ট দিয়ে পুরো ঢালাই করে দিই, তাহলে দুদিকটা উপর নিচে দুটোই হচ্ছে একটা করে বৃত্ত, তাহলে বৃত্তর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে প্লাস 2 পাই আর স্কোয়ার হতো। কিন্তু শুধু বক্রতলটা অর্থাৎ পাইপের পাশের দিকটার ক্ষেত্রফল হচ্ছে, যেটা বক্র, সেটা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ বর্গ একক। তো এক্ষেত্রে বন্ধু আমাদেরকে লিখে দিতে হবে যে লম্ববৃত্তাকার চোঙের আর হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, এইচ হচ্ছে উচ্চতা। তো বন্ধু এক্ষেত্রে আমাদেরকে বলে দিয়েছে যে শর্তানুসারে এই দুটির সাংখ্য মান হচ্ছে সমান। আমরা লিখতে পারবো যে 4 পাই আর স্কোয়ার সমান 4 পাই আর স্কোয়ার সমান হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। এখানে আরও একটা জিনিস বলে দেওয়া আছে যে চোঙটির উচ্চতা অর্থাৎ এইচ এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয়ই সমান এবং উভয় হচ্ছে তোমার 12 সেমি করে। আচ্ছা, এককটা এখানে সেমি বলে দিয়েছে, তাহলে এখানে আর একক লেখার প্রয়োজন নেই, একবারে ডাইরেক্ট কি লিখবো, বর্গ সেমি। এটাও লিখবো বর্গ সেমি। ঠিক, যদি একক না জানা থাকে সেক্ষেত্রে লিখবো যে একক। এক্ষেত্রে তো একক জানা আছে, আর এবং এইচ দুটোরই মান হচ্ছে 12। তাহলে এখানে আমরা লিখতে পারি এই আরটা কিন্তু বন্ধু লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে, এই আরটা কিন্তু নিরেট গোলকটার ক্ষেত্রে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, দুটোকে আলাদা করার জন্য এটাকে বড় হাতের লিখে নিতে পারি। তাহলে বড় হাতের লিখে নিলাম, ঠিক আছে। তাহলে এখানেও আমরা বড় হাতের লিখে নিচ্ছি। তাহলে 4 পাই আর স্কোয়ার সমান হচ্ছে 2 পাই, আর এর মান হচ্ছে 12 এবং এইচ এর মানও হচ্ছে 12। এখন আমরা তাহলে লিখতে পারি বন্ধু যে ক্যাপিটাল আর সমান 2 পাই ইন্টু 12 ইন্টু 12 বাই, ওটাটা নিচে নেমে আসবে, অর্থাৎ 4 পাইটা নিচে নেমে যাবে, পাই পাই কেটে যাবে, 2 দুগুণে 4, একটা 2 থাকছে, এই 2টার সঙ্গে এইখানে 12 কেটে গেলে হবে 6, তাহলে 12 6 হচ্ছে 72। আচ্ছা বন্ধু, এখানে একটা জিনিস একটু কারেকশন হবে, এটা প্রশ্নটা আমরা যদি খুব ভালো করে খেয়াল করি আমরা দেখতে পাবো যে এখানে বলে দেওয়া আছে যে চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয় সমান, তাহলে ব্যাসার্ধ নয়, এখানে ব্যাস। তাহলে আর এর মানটা প্রথমত এইচ এর মানটা 12 হবে এবং ব্যাস মানে হচ্ছে 2 আর সমান হচ্ছে 12 সেমি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে আর সমান হচ্ছে 12 দুগুণে 6 সেমি। তাহলে একটা পেলাম, আর এর মানটা হচ্ছে 6 সেমি আর এইচ এর মানটা 12, তাহলে 2 পাই আর এর মানটা হচ্ছে 6 আর এইচ এর মানটা হচ্ছে 12। তাহলে এটা প্রথমত এই জায়গাটা আমি কেটে দিচ্ছি একটা লাইন, তাহলে একটা লাইন আমরা কেটে নিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বন্ধু, বা কি লিখতে পারি, আর স্কোয়ার সমান 2 পাই ইন্টু 6 ইন্টু 12 বাই, এখানে 4 পাইটা নিচে নেমে যাবে, পাই পাই কেটে যাবে, 2 দুগুণে 4 আর এখানে 6 দুগুণে 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর স্কোয়ারের মানটা পেলাম 6 6 36, 36 অর্থাৎ হচ্ছে 6 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম যে আর সমান হচ্ছে 6। তাহলে নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তাহলে আমরা লিখে দেবো যে অতএব নিরেট গোলকটির
গোলকটির দৈর্ঘ্য সমান হচ্ছে 6 সেমি। ব্যাসার্ধই বার করতে বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য, হ্যাঁ ব্যাসার্ধের দৈর্ঘ্য তার মানে হচ্ছে 6 সেমি। এটা হলো 2-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব বন্ধু 3-এর দাগের প্রশ্নটি। 3-এর প্রশ্নটি বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত লিখি। তাহলে দু রকম আছে, একটা হচ্ছে নিরেট অর্ধগোলক আছে আর একটা হচ্ছে নিরেট গোলক আছে। দুজনের ব্যাসার্ধ কিন্তু 2 রকমের, তো তাদের অনুপাতটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নেব যে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে R1 এবং নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2। বেশ, তাহলে আমরা ধরে নিচ্ছি বন্ধু যে নিরেট গোলকের এবং নিরেট গোলকে ব্যাসার্ধ যথাক্রমে, দুটিকে একসঙ্গেই ধরে নিলাম যে যথাক্রমে প্রথমটাকে আমি দিলাম R1 এবং দ্বিতীয়টা হচ্ছে R2। যথাক্রমে মানে প্রথমে নিরেট অর্ধগোলক আছে তার জন্য R1 এবং নিরেট গোলকের ক্ষেত্রে R2। তাহলে এবার আমরা লিখতে পারি যে অতএব নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে অতএব নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3πr² বর্গ একক। আর নিরেট গোলকের এখানে কি বলে দেওয়া আছে বন্ধু, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এটা প্রথমটা হচ্ছে R1 হবে, তারপরেরটা হচ্ছে 4 এটা স্কোয়ার হবে 4πr² হয়, 4πr², আরটা কত R2, তাহলে R2 এর স্কোয়ার, এত বর্গ একক। বেশ বন্ধু, এক্ষেত্রে বলা আছে এই দুটি সমান, তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে প্রথমটা অর্থাৎ হচ্ছে 3πr1² সমান হচ্ছে 4πr2²। প্রথমত পাই কেটে যাবে, তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে R1²/R2²টাকে নিচে নামিয়ে আনলাম, R2², সেটা সমান হচ্ছে এইদিকে 4টা আছে আর এই 3টা নিচে নেমে এলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি যে R1/R2 সমান হচ্ছে √4/3। যেহেতু দৈর্ঘ্য, তাহলে প্লাস মাইনাস হওয়ার কোনো প্রশ্ন নেই, শুধুই প্লাস হবে, মাইনাসটা হবে না। এমনিতে রুট দিলে কি হয়, তার আগে প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে R1 R2 দুটোই দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না, সেই জন্যে প্লাসই হবে। বেশ, তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে R1/R2 সেটা পেলাম কত, √4 মানে 2 আর নিচে √3 থেকে যাবে। অতএব R1:R2 সমান হচ্ছে 2:3, অর্থাৎ অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 4-এর দাগের প্রশ্নটি। 4-এর দাগের প্রশ্নটি বন্ধু মাঝে মধ্যেই তোমাদের প্রশ্নপত্রে দেখতে পাবে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে S এবং আয়তন V হলে S3/V² এর মান লিখি। পাইয়ের মান না বসিয়ে, অর্থাৎ পাইটাকে পাই রাখতে হবে। আচ্ছা, তো বন্ধু প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে নিরেট গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে R একক। তাহলে আমরা লিখতে পারবো যে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল যেটা ওখানে দেওয়া আছে কি বন্ধু, বক্রতলের ক্ষেত্রফলটাকে চিহ্নিত করা আছে S দিয়ে। সেটা আমরা জানি যে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr² বর্গ একক। আর নিরেট গোলকের আয়তন, তাহলে নিরেট গোলকের আয়তনটাকে কি দিয়ে চিহ্নিত করা আছে বন্ধু, বড় হাতের V। সেটা আমরা জানি
যে 4/3 পাই আর কিউব এত ঘন একক। এখন বন্ধু আমাকে যেটা বার করতে দিয়েছে তাহলে লিখবো, এখন আমাকে মান বার করতে দিয়েছে এস কিউব বাই ভি স্কোয়ার। আচ্ছা, এস কিউব, এসের মান হচ্ছে 4 পাই আর স্কোয়ার তার হোল কিউব বাই ভি স্কোয়ার মানে হচ্ছে 4/3 পাই আর আর কিউব তার হোল স্কোয়ার হবে, তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কিউবটাকে যদি আমরা ভাঙি বন্ধু, অর্থাৎ প্রত্যেকটাতে কিউব পড়বে, তাহলে 4-এর কিউব মানে হচ্ছে 4 4 16, 4 16 64 ইন্টু পাই এর মাথায় হবে কিউব ইন্টু আর এর মাথায় 3 দুগুণে 6 অর্থাৎ 8⁶ বাই, এখানেও তাই স্কোয়ার হবে প্রত্যেকটাতে, তাহলে 4/3 তার স্কোয়ার মানে হচ্ছে 4 4 16 আর 3 3 9 ইন্টু পাই স্কোয়ার ইন্টু আর কিউব তার স্কোয়ার মানে হচ্ছে 3 দুগুণে 6 অর্থাৎ 8⁶। প্রথমত 8⁶ কেটে গেল। এই 9টা যেহেতু ভগ্নাংশের নিচে ভগ্নাংশ, তাহলে 9টা উপরে চলে যাবে, তাহলে এখানে আমরা পাবো 64 আর পাই স্কোয়ার আর পাই কিউব কেটে গিয়ে উপরে শুধু থাকবে পাই, তাহলে 64 ইন্টু পাই ইন্টু এই যে নিচের 9টা উপরে চলে গেছে, তাহলে ইন্টু 9 বাই নিচেতে শুধু আছে 16, তাহলে 4 16 64, তাহলে 64কে 16 দিয়ে কাটলে হলো 4। তাহলে বন্ধু এখানে আমরা যেটা পাচ্ছি যে 4 9 36, 4 9 36, তার সঙ্গে কে থেকে গেছে পাই, তাহলে 36 পাই হলো এই প্রশ্নটির উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব এই অধ্যায়ের শেষ প্রশ্নটি, অর্থাৎ 16 দাগের 5-এর প্রশ্নটি। বন্ধু এই 16 দাগের 5-এর প্রশ্নটি দেখে নেওয়ার পর আমরা কিন্তু এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা ক্লাস 10-এর প্রত্যেকটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটি কিন্তু আমরা জেনে নেব। তো বেশ বন্ধু, এবার আমরা দেখে নিচ্ছি 16 দাগের 5-এর প্রশ্নটি। বন্ধু 16 দাগের 5-এর প্রশ্নটি বলছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন 2 নাম্বারের জন্য। কিন্তু 16 দাগের 5-এর প্রশ্নটির ক্ষেত্রে আমরা প্রথমেই লিখে নেব যে ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে আর একক। তাহলে আমরা লিখে নেব যে ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে আর একক। এখন বন্ধু তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যখন আর একক, তখন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে, বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার বর্গ একক। আচ্ছা বন্ধু, এবার আমরা যদি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করি, সেক্ষেত্রে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা আমরা প্রথমে জেনে নেব। তাহলে এখন গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে গোলকটির ব্যাসার্ধ হবে প্রথমে ছিল বন্ধু আর, তার সঙ্গে 50% বৃদ্ধি করেছি, তাহলে আর এর ওপরে 50% বাড়বে, তাহলে আর ইন্টু 50/100 এত একক হবে এখন গোলকটির ব্যাসার্ধ। এখন দেখো বন্ধু 50 দুগুণে 100, তাহলে এটা কাটাকাটি করলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আর প্লাস r/2, এই যে r ইন্টু 1 মানে r/2 এত একক। তাহলে এটাকে যদি আমরা লসাগু করে নিই তাহলে 2 লসাগু হবে, 2 ইন্টু আর মানে 2r প্লাস r, অর্থাৎ হচ্ছে যেটা আমরা পেলাম যে 3r/2 এত একক। তাহলে বন্ধু এখন মানে 50% বৃদ্ধি করার পর এখন তাহলে গোলকটার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে লিখব এখন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে সমান কি হয়, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, তাহলে এখন আরটা তো এইটা 3r/2, তাহলে 3r/2 তার স্কোয়ার এত বর্গ একক। বোঝা গেল বন্ধু? এখন মানে ব্যাসার্ধটা চেঞ্জ হয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে আগেরটা আর এখনকার 50% যোগ করে সেটা হয়েছে 3r/2। এখন তাহলে এইটাই ব্যাসার্ধ, তাহলে এখন
গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr², আর মানে হচ্ছে 3r/2 তার হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে বন্ধু আমরা যেটা পাচ্ছি যে 4π ইন্টু 3r/2 হোল স্কোয়ারটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে 9r²/2 এত বর্গ একক। তো এখান থেকে আমরা যেটা পাবো, কাটাকাটি যদি আমরা করে দিই, 2 দুগুণে 4, তাহলে 9 দুগুণে 18, 18πr² এত বর্গ একক। তো বন্ধু গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি কত হলো? তাহলে আমরা লিখব অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি কত বাড়লো? আগেতে ছিল 4πr², আমরা যদি একবার দেখে নিই, এই যে আগেতে একদম প্রথমে ছিল 4πr², এখন হয়ে গেছে 18πr²। তাহলে বৃদ্ধিটা হচ্ছে বন্ধু 18πr² মাইনাস 4πr², অর্থাৎ আগে যেটা ছিল এত বর্গ একক। তাহলে 18 থেকে 4 বাদ দিলে হচ্ছে 14πr² বর্গ একক। বন্ধু এখানটা একটু ভুল হয়ে গেছে, তোমরা যদি খেয়াল করে দেখতে পাবে, এই যে 3r/2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 9r²/2² মানে এটা 4 হবে। তাহলে প্রথমত 4 আর 4 টোটালটাই কেটে যাবে, তাহলে এখানে 2টা থাকবে না, তার মানে 9r² এই জায়গাটাতে থাকছে। তাহলে 9r² হলো। তাহলে এখন ক্ষেত্রফল হচ্ছে 9r², আর আগেতে ছিল 4πr²। 9πr² এখন ক্ষেত্রফল, আগে ক্ষেত্রফল ছিল 4πr²। তার মানে এই দুটিকে বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5πr²। এটা হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধি, গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি। তাহলে এখন আমরা লিখব যে অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সেটা হচ্ছে বন্ধু, শতকরা বৃদ্ধি হচ্ছে যেটা বৃদ্ধি পেয়েছে, মানে হচ্ছে 5πr² বাই আগে যেটা ছিল, কত ছিল বন্ধু? 4πr² ইন্টু 100। শতকরা বৃদ্ধি হয় যেটা বৃদ্ধি পেয়েছে সেটা বাই একদম অরিজিনালি যেটা ছিল, অর্থাৎ একদম প্রথমে যেটা ছিল আয়তন। এই যে আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাবো যে 4πr², তাহলে সেটা হচ্ছে নিচে থাকবে ইন্টু 100। এখন 4π কেটে গেল, πr² কেটে গেল, আর এখানে 4 এর সঙ্গে 100 কেটে 4 25 100, তাহলে 5 ইন্টু 25 মানে হচ্ছে 125। তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হচ্ছে 125, বা ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে 125%। যদি শতকরা লিখি তাহলে এখানে শতাংশ দেওয়ার দরকার নেই। যদি লিখি ক্ষেত্রফল গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি, সেক্ষেত্রে এইভাবে করে নিয়ে আমরা এখানে পার্সেন্টেজ লিখতে হবে। যদি শতকরা লিখি এখানে পার্সেন্টেজ দেওয়ার প্রয়োজন নেই। বেশ বন্ধু, এটা গেল 16 দাগের 5-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা জেনে নেব এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বন্ধু এই যে কোষে দেখি 12তে 4-এর প্রশ্নটি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে বন্ধু 6-এর প্রশ্নটি ইম্পর্টেন্ট। তারপরে আমরা পরের পাতাতে যদি যাই, 8-এর প্রশ্নটি ইম্পর্টেন্ট। 8-এর প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ডবল স্টার। 9-এর প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডবল স্টার। 10-এর প্রশ্নটি ইম্পর্টেন্ট। 13-র প্রশ্নটি ইম্পর্টেন্ট, এবং 14 দাগের প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলি কিন্তু বড় প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করবে, কিন্তু এই অঙ্কগুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এর সঙ্গে বন্ধু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রত্যেকটা প্রশ্নেরই তোমরা উত্তর দেখে নিলে কিভাবে করতে হয়। তো তার সঙ্গে বলে রাখি বন্ধু কয়েকটি প্রয়োগ, যেমন হচ্ছে তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 181 নাম্বার পাতা, একবার দেখে নিই। এই যে বন্ধু, এই যে প্রয়োগের 181 নম্বর পাতায় 5-এর প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও প্র্যাকটিস করবে তোমরা। এর সঙ্গে প্রয়োগ হচ্ছে 12, অর্থাৎ হচ্ছে এই প্রশ্নটা তোমরা কিন্তু পরীক্ষার জন্য একবার করে প্র্যাকটিস করে যাবে। প্রয়োগ হলেও তোমরা কিন্তু একবার প্র্যাকটিস করে নেবে। আচ্ছা, এই ছিল বন্ধু আজকের এই ভিডিওটি। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।